স্যার নেক্সট ব্যাচে জয়েন করা যাবে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই করা যাবে। কোনো রোক টোক নেই আপনার, যেটা যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। বাট যেটা করছেন আমি বলবো মন দিয়ে করুন। দুই নৌকায় পা দিয়ে চললে প্রবলেম হয়ে যায়, কিন্তু আপনি মন দিয়ে যেটা করছেন সেটা করুন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রিক্যাপের দিকে এবার এগিয়ে যাই। ব্যাপার হচ্ছে আমরা আজকে রিক্যাপটা করবো কি, মিলনবাবু বলছেন ফিস কত? ফিস হচ্ছে স্যার 3000 পার মান্থ, 3 মাসের, অর্থাৎ টোটাল 9000। তো 3000 করে 3টে ইনস্টলমেন্টে। এইসব বিষয়ে বলবো পরে, কারণ আমাদের প্রেজেন্টেশনটা আমি শো করবো যে কি কি আছে না আছে, সেটা আমি দেখাবো, চিন্তা নেই। ঠিক আছে, সবাই একটুখানি সেটেল হয়ে যান। কাদের কাদের রিক্যাপ দরকার একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। রিক্যাপ কার কার দরকার একটুখানি হ্যান্ড রেজ করুন। গত দিনের রিক্যাপটা একটুখানি দেবো আমি, বেশি কিছু নেই। আজকে আমাদের ফ্রন্ট এন্ডটা তৈরি করতে হবে আমাদের টু ডু লিস্ট অ্যাপের। ওকে, সেটা আগে দেখিয়ে দিই আমরা কোনটা বানাবো আজকে, বেশিক্ষণ লাগবে না। আমরা জানি বুস্ট অ্যাপ ইউজ করতে পারি আমরা। তো টু ডু লিস্ট অ্যাপ যেটা আমাদের ছিল, স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছি আমরা সবাই। তো টু ডু লিস্ট অ্যাপেরই কিন্তু ফ্রন্ট এন্ডটা, এই ফ্রন্ট এন্ডটা আমাদের বানাতে হবে। এখানে আপনারা নতুন কি শিখবেন? নতুন যারা ভাবছেন যে আমাদের এইচটিএমএল সিএসএস শেষ হয়ে গেছে, একদমই না। নতুন কি শিখবেন বলি, আপনারা এই গ্রেডিয়েন্টটা দেখতে পাচ্ছেন নিচে, গ্রেডিয়েন্ট। নিচে আপনারা অনেকেই ক্যানভা ইউজ করেন, এই যে নিচে গ্রেডিয়েন্ট, দেখুন এখানে একটা পার্পল কালারের গ্রেডিয়েন্ট আছে, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট, অর্থাৎ একটা স্মুথ ট্রানজিশন অফ কালার বলতে পারেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, দেখুন একটুখানি হ্যাঁ না বলবেন আমাকে। গ্রেডিয়েন্টটা দেখতে পাচ্ছেন আশা করি নিচে, এই যে গ্রেডিয়েন্ট পার্পল কালারের আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু কোনো ইমেজ না, এটা কিন্তু কমপ্লিটলি সিএসএস দিয়ে বানানো। আবার বলি, এটা কিন্তু কোনো ইমেজ না, অর্থাৎ এটা কিন্তু কোনো ছবি না যে আমি ছবিটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেভ করে দিয়েছি, না। এটা কিন্তু সিএসএস দিয়ে কাস্টম বানানো। তো এটা আপনি কিভাবে বানাবেন সেটা আমি দেখাবো। তো সিএসএস আমাদের শেষ হয়নি, এইচটিএমএলও আমাদের শেষ হয়নি। কারণ এইচটিএমএল আর সিএসএস এ অনেক কিছু আছে, কিন্তু যদি আমরা কোনো অবস্টেকল না পাই, অর্থাৎ আমরা যখন কোনো জায়গায় গিয়ে আটকে যাবো, অর্থাৎ এখানে আমরা আটকে গেছি, যেখানে আমাদের এই গ্রেডিয়েন্টটা তৈরি করতে হবে, তাহলে আটকে গেছি, এবারে সলিউশনটা নিশ্চয়ই আমাদের লাগবে। সলিউশনটা কি স্যার? সলিউশনটা হচ্ছে, তার জন্য আমি আছি, আমি আপনাদের দেখিয়ে দেবো এরকম গ্রেডিয়েন্ট আপনারা কিভাবে বানাতে পারবেন। ঠিক আছে, জাস্ট ছোট্ট একটা সিএসএস এর প্রপার্টি, সেটা আপনি ইউজ করে কিন্তু গ্রেডিয়েন্টটা কুইকলি বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো তার আগে আমি জাভাস্ক্রিপ্টের কালকের ক্লাসের একটুখানি রিক্যাপ দেবো, অর্থাৎ ইনপুট ট্যাগের থেকে কিভাবে আমরা ডেটাটাকে পেতে পারি সেই জিনিসটা আমরা একবার দেখবো। ঠিক আছে, চলুন তাহলে একবার রিক্যাপের দিকে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আমি ক্যানভাটাকে ওপেন করি, যেখানে আমাদের, সরি, ক্যানভা, যেখানে আমাদের প্রেজেন্টেশন গুলো থাকে। আমি এখান থেকে আমাদের ক্লাসের যে প্রেজেন্টেশন সেটাকে ওপেন করবো। ওকে, অনেক দূর আমরা চলে এসেছি, অর্থাৎ 82 নাম্বার স্লাইডে চলছি আমরা অলরেডি। 82টা স্লাইড আমরা কমপ্লিট করেছি। ঠিক আছে, তো যেটা বলছিলাম, ইভেন্ট লিসনার আমরা করছিলাম। ইভেন্ট লিসনার করার পরে আমরা এই স্লাইডে এসে দেখেছিলাম যে কিভাবে আমরা একটা ইনপুট ট্যাগের ডেটাকে কনসোল লক করতে পারি, অর্থাৎ একটা ইনপুট ট্যাগের ভেতরে, অর্থাৎ আমরা যে ইনপুট দেবো সেটা আমরা কিভাবে অন্য একটা জায়গায় গিয়ে সেটাকে পেতে পারি, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে কিভাবে সেই ডেটাটাকে আমরা পেতে পারি, সেটাই আমরা দেখেছিলাম। তো এটাই আমাদের কোয়েশ্চেন ছিল। কালকে একটা ছোট্ট একটা ক্যালকুলেটর বানিয়েছিলাম, ক্যালকুলেটরে কিছুই ছিল না, জাস্ট ছোট একটা যোগ করা যাচ্ছিল প্রোগ্রামটা। তো আপনারা এর থেকে কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের ক্যালকুলেটর বানাতে পারবেন, জাস্ট ওটা একটা ডেমো ছিল যে কিভাবে কিভাবে বানাতে হয়। বাদ বাকি আপনারা বুদ্ধিমান আছেন, আপনারা কিন্তু ট্রাই করে বানাতেই পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি। এই কোডটাকে একবার ইগনোর করুন, এটা আপনাদের কোড না। এখান থেকে আমি যাব আমাদের ক্লাসেস, ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস 2। আজকের ডে হচ্ছে আমাদের 20, আজকে আমরা 29th ডে, আমরা একদিন মিস করে গেছি, 29th or 30th আই গেস। ঠিক আছে, এটাকে আমি পরে চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। তো এখানে আমাদের কোডটা কিন্তু রয়েছে, যেটা আমরা গতদিন করেছিলাম। ওকে, তো এখানে আমরা কি কি দেখেছিলাম ভালো করে দেখুন, একবার দেখিয়ে দিই, একবার যারা স্ক্রিনশট নিতে চান নিয়ে নিতে পারেন। আমরা ছোট্ট একটা ক্যালকুলেটর বানিয়েছিলাম এখানে, এটা কিন্তু ক্যালকুলেটরে ছোট্ট একটা যোগ করছি আমরা, সেটা এখানে করা রয়েছে। অনেকের প্রবলেম হয়েছিল, অনেকে বুঝতে পারছিল না স্যার কি কি প্রবলেম আসছে তাদের, তাদের একটু এরারটা বুঝতে হবে যে এরারটা তাদের দিচ্ছে কি। এরার একটা আসে কনসোলে, এক দেখবেন অনেক রকম এরার দেখতে পান আপনারা, আশা করি দেখতে পান, একটুখানি শুনি। যারা যারা কোডটা করেছেন তাদের নিশ্চয়ই কনসোলে কোনো না কোনো টাইমে একটা এরার এসছে, হ্যাঁ কিনা একটুখানি বলুন দেখি। এরার সবাই দেখতে পেয়েছেন কিনা? মানে কোনো না কোনো একটা ছোট্ট এরার আসবেই আপনাদের, লাল কালারের দেখবেন লেখা থাকবে। এখনো আসছে স্যার? হ্যাঁ আমি জানি স্যার, এখনো অনেকেরই আসবে। কারণ কি দাদা, পিপিটিটা দেবেন কোনটা, কোন পিপিটি স্যার? আমাদের এই ক্লাসের পিপিটি? যাই হোক, সেটা আমি শুনে, আপনি বলে দিন স্যার, আমি একটুখানি কথা বলে নিই তার মধ্যে। যে এরার কিন্তু আমরা দেখতে পাই, অনেক রকমের এরার আসে, অর্থাৎ সেই এরার গুলোকে আমাদের স্টাডি করতে হয়। অর্থাৎ এরারে দেখবেন লেখা থাকে যে এরারটা আপনার কি দিচ্ছে। এই এরারটাকে স্টাডি করাও কিন্তু ডেভেলপমেন্টের একটা খুব বড় পার্ট। যারা বড় বড় ডেভেলপার হবেন এখান থেকে, তাদের এরারটা পড়াতে হবে। অর্থাৎ এরারে কি লেখা আছে, এরারটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইংলিশে একটা জাস্ট একটা সেন্টেন্স লেখা থাকে যে এখানে আপনার এরারটা দিচ্ছে।
সেই এরারটাকে আপনি যদি গুগল সার্চ করেন আপনাকে বলে দেবে যে এরারের কি প্রবলেমটা এসছে, ওখানে মানে আপনার কোডে প্রবলেমটা কি আছে। কালকের পিপিটিটা দেখান দাদা, ওটা স্যার দেখাবো অবশ্যই, কিন্তু ওটাকে দিতে পারবো না, অ্যাটলিস্ট যতক্ষণ না আপনি এনরোল করছেন ওটাকে দেওয়া পসিবল না, ঠিক আছে, কিন্তু আমি দেখাতে পারবো। হ্যাঁ স্যার, এরারটা আইডেন্টিফাই করেছি বাট ফিক্স হচ্ছে না, ঠিক আছে, অসুবিধা নেই, তার জন্য আমি আছি। তো আপনি হয়তো পোস্ট করেছিলেন শুভজিৎ বাবু, আমি দেখেছিলাম হয়তো, তো আমরা হয়তো ফেসবুকে রিপ্লাই করেছিলাম কি করিনি একটুখানি আমাকে দেখে নেবো আমি পরে, অসুবিধা নেই। এবার আমি বলি এরার গুলোকে স্টাডি করা শিখতে হবে, অর্থাৎ এরারটা আপনার আসছে কোথায় সেটা আপনাদের বুঝতে হবে। সেই জিনিসগুলো কিন্তু একটু যদি আপনারা অ্যাডভান্স না হন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এরার গুলো আসলে দিচ্ছে কোথায়, কি এরার দিচ্ছে সেইগুলো। কোড লিখলে হবে না, কোডের যে এরার গুলো আছে অর্থাৎ কোডের যে বাগ গুলো আছে, বাগ মানে আপনারা অনেকে শোনেন যে এই কোডে বাগ আছে, অর্থাৎ কোডটায় কোনো না কোনো গন্ডগোল আছে, সেই গন্ডগোলটা কি এরার কিন্তু সেটাকে আপনাকে বলে দেয়। কোথায় দেখি একটুখানি, ধরুন এই কোডের ভেতরে কোনো এরার আছে, এরারটা আমরা দেখি একটুখানি কি এরার আসতে পারে। আমি একবার এটাকে গো লাইভ করে দিই লাইভ সার্ভারে, জাস্ট আ সেকেন্ড। এটা আমাদের জাস্ট একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম, ওকে, নাথিং মাচ, কিছুই নেই এখানে দেখার মতো। কিন্তু এখানে ধরুন আপনারা অনেকে এটা বানিয়েছেন, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, অনেকেই বানিয়েছেন। এখানে 2 যোগ 2 করছি, শুধু 2 যোগ 2 না, 2 যোগ 12 করলাম, এখানে দেখুন রেজাল্ট দিয়ে দিয়েছে 14, ঠিক আছে। এখানে আমরা কোনো এরার দেখতে পাচ্ছি না। আমি যদি কনসোলে যাই, অর্থাৎ যেখানে আমাদের কনসোলটা থাকে, অর্থাৎ যেখানে আমাদের কনসোল আছে, এখানে দেখুন একটা এরার আসছে অলরেডি। এটা কিসের এরার? এটা কিন্তু আপনার কোডের এরার না, এই এরারটা আপনারা অনেকেই দেখতে পাচ্ছিলেন, কিন্তু এটা কিন্তু আপনার কোডের এরার না। এই এরারটা আসছে, এটা ব্রাউজার দেয়, অর্থাৎ আমি যে ব্রাউজারটা ইউজ করছি সেই ব্রাউজার অ্যাকচুয়ালি এরারটা আমাকে দিচ্ছে। এরারে লেখা আছে কি দেখুন, failed to load resource, the server responded with a status of 404 not found। মানে এখানে 404 যখনই লেখা থাকবে, 404 বলে একটা খুব বড় একটা মিম হয়, অর্থাৎ 404 মানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এটাকে বলা হয় যে এটাকে বলা হয় একটা এরার, মানে এরারের একটা কোড, এগুলোকে বলা হয় এরার কোড। এগুলোকে আমরা পরে স্টাডি করব, কিন্তু এখানে দেখুন ফাইলের নাম লেখা থাকবে, ফাইলের নাম favicon.ico। এই নামে কি কোনো ফাইল আপনাদের এই ফোল্ডারের মধ্যে আছে কোথাও? একটু দেখে বলুন তো আমাকে। এই নামের favicon.ico বলে কোনো ফাইল কি এর মধ্যে আছে? নেই। কারণ কি, এই নামের ফাইল কিন্তু আমাদের এখানে নেই, সেই কারণে এরারটা আমাদের সাথে রিলেটেড না। এটা দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারেন, আমরা তো সব ঠিক করছি, কিন্তু এখানে এরারটা আসছে কিসের? এটা কিন্তু আপনাদের কোডের এরার না, এটা কিন্তু ব্রাউজার দিচ্ছে আপনাকে। এই .ico বলে এটা আমরা পরে বুঝবো, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে আমাদের এখানে দেখুন গুগল মিটে একটা ছোট লোগো থাকে, যে টাইটেলের পাশে একটা ছোট লোগো থাকে, এই লোগোটাকে বলা হয় একটা ফ্যাব আইকন। যেহেতু আমাদের ওয়েবসাইটে এই কোনো ফ্যাব আইকন নেই, সেই কারণে এরকম একটা এরার দেয়, ঠিক আছে। এটাকে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমাদের কোডের এরার না। আমি এটাকে যদি রিলোড করি দেখবেন এই এরারটা চলে যাবে। রিলোড করলাম, কোডে আর কোনো এরার নেই। এবার এই আপনাদের কোডের ভেতরে এরার কি কি আসতে পারে একবার দেখাই। আপনাদের মধ্যে একজন আমাকে কোডটা করে পাঠিয়ে বলছেন স্যার আমার এখানে এই এরারটা দিচ্ছে। এরারটায় ছোট্ট একটা প্রবলেম কি ছিল, যিনি কোডটা লিখেছেন তিনি সবকিছু ঠিকঠাক করেছেন, কিন্তু যে ইনপুট ট্যাগ, অর্থাৎ যে ইনপুট ট্যাগ গুলো আছে এখানে, ইনপুট ট্যাগকে তিনি গেট করেননি, অর্থাৎ এরকম করে আইডি দিয়ে ইনপুট ট্যাগ গুলোকে জাভাস্ক্রিপ্টে ডাকেননি, না ডেকেই তার এরারটা দিচ্ছে। তিনি বুঝতে পারছিলেন না এরারটা কিসে আসছিল। অর্থাৎ আপনি যেখানে অপারেশন গুলো করছেন, অপারেশন গুলো করার জন্য সব রকম জিনিসপত্র যদি না থাকে সেগুলো হবে না কোনোদিন। যেমন রান্না করতে গেলে আমাদের নুন হলুদ তেল ছাড়া কিছু হয় না, সেরকমই কিন্তু কোডের মধ্যে সেই জিনিসটা থাকে। অর্থাৎ কোডে আপনার যা যা রান্না করছেন, কোড দিয়ে আপনি কিছু একটা বানাচ্ছেন, সেখানে আপনার যদি পর্যাপ্ত পরিমাণে সবকিছু না থাকে তখনই আপনার এরারটা আসবে। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। আমি এখানে দেখুন নাম্বার 1 প্লাস নাম্বার 2 বলে দুটো ভেরিয়েবল বানিয়েছি এখানে, এই যে নাম্বার 1 নাম্বার 2। আমি যদি এখান থেকে এই দুটোকে রিমুভ করে দিই, নাম্বার 2টাকে ধরুন আমি রিমুভ করে দিলাম, এখানে কি নাম্বার 2 বলে ভেরিয়েবলটা আর আছে? এখানে দেখুন নাম্বার 2 বলে ভেরিয়েবলটা আমি এখানে ইউজ করেছি, কিন্তু এখানে কি নাম্বার 2 বলে কোনো ভেরিয়েবল এখন আছে? একটু বলুন দেখি, হ্যাঁ কি না একটু শুনি। আমি এখানে নাম্বার 2 বলে ভেরিয়েবলটাকে রিমুভ করে দিয়েছি, কিন্তু আমি এখানে সেটাকে আবার ইউজ করেছি। এটা কি কোনোদিন ভ্যালিড? কোনোদিনই কিন্তু এটা একটা ভ্যালিড কোড না। মানে এটা কিন্তু কোনোদিন রান্না হবেই না কোনোদিন। অর্থাৎ আমি মাংস রান্না করছি কিন্তু মাংসই নেই আমার কাছে, কোনোদিন কি হয় জিনিসটা? কোনোদিনই হয় না। সেরকমই আপনাদের এখানে দেখতে হবে যে কোনটা আপনি ইউজ করেছেন কিন্তু কোনটা আপনার কোডের ভেতরে নেই। এইটাকে যদি আমি ফাইলটাকে সেভ করি, একবার দেখুন এরারটা কি আসছে। আমি এটা সেভ করলাম, রিলোড করি। এটা আবার কখন এরারটা দেবে? যখন আমি অ্যাড নাম্বার করবো। দেখুন এখানে অ্যাড নাম্বার করলাম, কি দিচ্ছে? নাম্বার 2 ইজ নট ডিফাইন। দেখুন এখানে লিখেই দিয়েছে আনকট রেফারেন্স এরার। এটা মানে হচ্ছে কি পরে বলবো, কিন্তু এখানে লেখা আছে কি একবার নিচে পড়ুন, নাম্বার 2 ইজ নট ডিফাইন। এরারটা কোথায় দিচ্ছে? script.js এর ফাইলের মধ্যে। কোনটা? এই ফাইলের মধ্যে, অর্থাৎ আমাদের জাভা স্ক্রিপ্টের ফাইলের মধ্যে এরারটা কিন্তু দিচ্ছে। কি লেখা আছে ভালো করে পড়ে দেখুন, নাম্বার 2 ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ
আমি এখানে নাম্বার টুটাকে লিখেছি কিন্তু এটাকে আমি ডিফাইন করিনি। আমরা যে ভেরিয়েবল গুলোকে বানাচ্ছি এগুলোকে বলা হয় ভেরিয়েবলের ডেফিনিশন, অর্থাৎ ডিক্লারেশনও বলতে পারেন। ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করছি আমরা, অর্থাৎ বানাচ্ছি। যেমন বললাম এখানে নাম্বার টু বলে ভেরিয়েবলটাকে আমি ইউজ করেছি, কিন্তু এখানে তো তাকে ডাকিনি আমি, তাহলে কি কোনোদিন সম্ভব কাজটা? কোনোদিনই সম্ভব না। সেই কারণে কোডের যে এরর গুলো আপনার থাকবে সেগুলো একবার দেখে নেবেন যে এররটা আপনার কোথায় আসছে। পড়ে দেখবেন, পড়ে দেখে যদি আপনি না বুঝতে পারেন এররটা কিন্তু কপি করা যায়। অর্থাৎ আমি যদি এটাকে সেভ করি, এখন দেখুন আমাকে এরর দিচ্ছে, আমি যদি এটাকে কপি করি, কপি করলাম গুগলে গিয়ে যদি আমি এটাকে সেভ মানে সার্চ করার চেষ্টা করি, এখানে কেন দিচ্ছে না একবার দেখাই আপনাদের। এত কিছু এখানে নেবে না, আমি এখান থেকে এগুলোকে রিমুভ করে দিচ্ছি। এখানে দেখুন অনেক রকমের সাজেশন আপনি পাবেন, ঠিক আছে। ফাংশন ইজ দ্য ডিফাইন্ড এট এইচটিএমএল ফর্ম এলিমেন্ট অন সাবমিট, এই জিনিসগুলো কিন্তু এখানে আপনারা অনেক রকম ভাবে দেখতে পারবেন যে এররটা আসলে কি রকমের এরর। স্ট্যাক ওভারফ্লো, এটা হচ্ছে ডেভেলপারদের বলতে পারেন সেভিয়ার, অর্থাৎ ডেভেলপার যারা তারা এখানে গিয়ে সব নিজেদের কোড ফিক্স করে। মানে যদি ওদের কোডে কোনো এরর আসে, স্ট্যাক ওভারফ্লো হচ্ছে কোডারদের বলতে পারেন ফেসবুক, যেখানে কোডকে মানে কোডের এরর গুলোকে ফিক্স করা হয় অন্যদের দ্বারা। মানে অন্যদের দ্বারা বলতে, যদি পৃথিবীতে 8 বিলিয়ন লোক আছে তাদের তো নিশ্চয়ই আপনার মতো কোনো না কোনো এরর এসছে, সেই এররটা তারা এখানে গিয়ে লিস্ট করে। অর্থাৎ ফেসবুকে যেমন আমরা পোস্ট করি সেরকম এরর গুলো এখানে লিস্ট করা হয়, সেই এরর গুলোকে অন্য একজন এসে সলভ করে দেয় যে আপনার কোডে এখানে প্রবলেম আছে, ঠিক আছে। স্ট্যাক ওভারফ্লো নামটা মনে রাখবেন, এটা আমরা পরবর্তীতে আপনারা খুব ইউজ করবেন, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। তাহলে কোডের এররটাকে ফিক্স করে দিই, ব্যাস, তাহলে আমাদের এখানে কোনো এরর নেই। এবার যেটা আমাদের কোশ্চেন ছিল, অর্থাৎ ইনপুট ট্যাগের ভেতরে আমরা কিভাবে ইনপুট ট্যাগের ডেটাটাকে আমাদের কোডের ভেতরে পেতে পারি, অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্টের দ্বারা কি করে সেটাকে লগ করতে পারি, অর্থাৎ প্রিন্ট করতে পারি। চলুন দেখি। কিচ্ছু না, সিম্পল অ্যাজ বলতে পারেন বাটার, কিচ্ছু না। কি করব, ফার্স্টে দেখি আমাদের এখানে স্ক্রিপ্টটাকেও রিমুভ করতে হবে। সেভ করি। তো ফার্স্টে আমাদের কি লাগবে, ইনপুট ট্যাগ লাগবে একটা, কারণ কি আমরা একটা ইনপুট ট্যাগের ডেটা নেব। তো আমি এখানে ইনপুট ট্যাগের ডেটা নিলাম, অর্থাৎ এখানে একটা ধরুন ইনপুট ট্যাগ নিলাম, তার টাইপ হচ্ছে টেক্সট, আর আইডি দেবো ধরুন একটা, কি দেওয়া যায়, ফার্স্ট অথবা এফ নেম মানে ফার্স্ট নেম। আমি খুব কুইকলি করছি কারণ আমাদের টাইমটা একটু অনেক শর্ট আছে আজকে। শর্ট আছে বলতে আমাদের এখনো আমাদের প্রজেক্টটা বানাতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের এটা পেয়েছি। এবার এখানে একটা ফর্ম ট্যাগ নেবো। ফর্ম ট্যাগ কেন নেবো, কারণ আমাদের সাবমিশন করতে হবে ফর্ম ট্যাগে, নাহলে তো আমরা ডেটাটাকে পাবো না। তো আমরা এখানে এই ইনপুট ট্যাগটাকে এর মধ্যে রাখবো। কোথায় গেল ইনপুট ট্যাগ, এক সেকেন্ড, ইনপুট ট্যাগটাকে এর মধ্যে রাখি, ওকে। আর এখানে আমাদের ইনপুট কোলন দিয়ে সাবমিট, কারণ কি সাবমিট বলে একটা ইনপুট ট্যাগ আমাদের লাগবে, ওকে। আমি এটাকে ভ্যালুটাকে রিমুভ করে দিই, সেভ করি, চলে এলো। এবার আমি যখন সাবমিটে ক্লিক করবো আমার জন্য এখানে লগ হয়, এটা আমার কাজ। তো আমি কি করব, ফার্স্টে আমাদের ফর্ম ট্যাগটাকে নেব, কারণ সাবমিট করব আমরা ফর্ম ট্যাগটাকে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, লেট ফর্ম ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ফর্ম, ঠিক আছে। এটা আমরা কেন করছি, কারণ ফর্মে কোনো আইডি নেই, কোনো ক্লাস নেই, সেই কারণে কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা ফর্মটাকে নিলাম। এবার নেক্সট আমাদের কাজ হচ্ছে এই ফর্মের উপরে একটা ইভেন্ট লিসনার লাগানো। আশা করি মনে আছে ইভেন্ট লিসনার কি হয়। তো এখানে ইভেন্ট লিসনার লাগাচ্ছি আমি সাবমিট বলে, কারণ ফর্মটাকে তো আমরা সাবমিট করব, আমরা তো কোনো ফর্মে ক্লিক করব না, ফর্মটাকে আমরা সাবমিট করব, তারপরে যেন কনসোল লগ আমার হয়। এবার এখানে আমরা একটা ফাংশন বানাবো। ফাংশন বানানোর লজিক কি মনে আছে, একটুখানি আমাকে হ্যাঁ না বলতে পারেন যে আমরা কিভাবে ফাংশনটা বানিয়েছিলাম, কেউ কি মনে আছে ফাংশন কি করে বানিয়েছিলাম আমরা? যদি কারো মনে থাকে বলতে পারেন যে হ্যাঁ স্যার ফাংশনটা কিভাবে বানিয়েছিলাম আমার মনে আছে। সঞ্জয়বাবু বানিয়েছিলেন, আচ্ছা না বলছেন সঞ্জয়বাবু, ওকে মনে আছে, ঠিক আছে। তাহলে যাদের যাদের মনে আছে তাদের জন্য একবার ফাংশনটা বানিয়ে দিই, ওকে। কি করবো আমরা, এখানে সাবমিটের পরে কমা দেবো, দিয়ে লিখবো ফাংশন। কি লিখবো, ফাংশন। এক সেকেন্ড আমি স্ক্রিনটাকে একটুখানি বড় করি, নাহলে বুঝতে পারবেন আপনারা, ওকে। ফাংশন, ফাংশন লেখার পরে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, জাস্ট আ সেকেন্ড আমি এখানে এআইটাকে বন্ধ করি, ওকে। সেকেন্ড ব্র্যাকেট দেবো, দেওয়ার পরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এইভাবে। অর্থাৎ সাবমিট বলে ইভেন্ট লিসনার বানালাম, তারপরে কমা দিয়ে একটা ফাংশন বানিয়ে নিলাম। ফাংশনটা কেন, কারণ আমরা কি করতে চাই ইভেন্ট লিসনার কল হলে সেটা আমরা এখানে দিচ্ছি, যে ফাংশনটা তখন কাজ করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই ফাংশনের মধ্যে ফাংশন কি বা কি সেগুলো বিস্তারিত আপনারা জানতে পারবেন, কিন্তু এখানে ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কি কাজ করতে চাই আমরা যখন আমাদের ফর্মটা সাবমিট হবে সেটা বোঝানোর জন্য এই ফাংশনটা বানানো হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে ফাংশনের বডি বলে এটাকে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখবো সেটা ফাংশনের বডির আন্ডারে পড়বে, অর্থাৎ সেখানে গিয়ে আমরা কোনো লজিক লিখতে পারি। তো ফর্মটা যখন সাবমিট হবে আমি একটা কনসোল লগ করবো, সিম্পলি কনসোল ডট লগ, ধরুন সাবমিটেড, অর্থাৎ ফর্মটা আমার সাবমিট হয়েছে এটা আমি এখানে দেখতে চাই। চলে যাই, যে আমি এটাকে সাবমিট করব, দেখুন খুব কুইকলি আমার সাবমিট হচ্ছে, কিন্তু পেজটা রিফ্রেশ হচ্ছে বারবার। আসলে আশা করি দেখতে পাচ্ছেন আমি খুব কুইকলি ক্লিক করছি,
এখানে হ্যাঁ, সাবমিট কিন্তু হচ্ছে কিন্তু হচ্ছে পেজটা যেহেতু বারবার আপনার রিফ্রেশ হয়ে অর্ডারটা যাচ্ছে। ঠিকঠাক করে দিচ্ছেন না এটা তো, হলো ফর্ম, অর্থাৎ আপনার আমাদের যে অর্ডারটা এইচটিএমএল ঠিকঠাক এর করে ফর্মের, দিচ্ছেন না তো। এটাকে বলা হয় একটা ডিফল্ট বলতে পারেন ব্যবহার অথবা ডিফল্ট ফিচার। কারণ আমরা একটা ফর্মকে একবারই সাবমিট করব, তারপরে পেজটা যেন রিফ্রেশ হয়ে যায়। এইচটিএমএল এর ফর্ম কিন্তু এইভাবেই বানানো হয়েছিল, ঠিক আছে? এটাকে আমাদের বন্ধ করা যায়, এটার জন্য আমরা কি ইউজ করি, প্রিভেন্ট ডিফল্ট বলে আমাদের একটা ফাংশন হয়, সেটাকে আমরা ইউজ করি এই ফাংশনালিটিটাকে বন্ধ করার জন্য। অর্থাৎ যেই সাবমিট করব আমাদের পেজ যেন রিফ্রেশ না হয়। দেখুন আমি এখানে বারবার সাবমিট করছি, আমার পেজটা রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু খুবই একটা প্রবলেম। এটাকে বন্ধ করার জন্য আপনাদের ইউজ করতে হবে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট বলে একটা ফাংশন হয়, যেটাকে আমাদের এই ফাংশনটার মধ্যে লিখতে হবে। এটা আমরা আগের দিন করেছিলাম। তো এখানে আমরা ফাংশনে ফার্স্টে ফাংশন বলে যেটা আমরা বানিয়েছি, এখানে দেখুন একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা একটা ইভেন্ট বানাবো। কি বানাবো? একটা ইভেন্ট। এটা একটা অবজেক্ট। এটা আমরা হাই লেভেলে যখন পড়বো এটাকে সেই কারণে তখন বোঝাবো, কিন্তু এটা একটা হচ্ছে অবজেক্ট। এটাকে এর মধ্যেই আমাদের প্রিভেন্ট ডিফল্ট বলে ফাংশনটা থাকে। প্রিভেন্ট ডিফল্ট দেখুন এইভাবে, এইভাবে করে নিলে আমাদের ফাংশনটা, এবার আমি যখন এটাকে কল করব অর্থাৎ এই যে ফর্মটাকে সাবমিট করব, তখন দেখবেন আর এটা এটাকে আর রিফ্রেশ করবে না। দেখি এবার দেখুন আর রিফ্রেশ হচ্ছে না। আমি 3 বার সাবমিট করেছি, 7 বার 8 বার 9 বার 10 বার এরকম করে সাবমিট করছি। দেখুন এখানে সাবমিটেডটা 21 বার প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ আমার পেজটা আর রিফ্রেশ হচ্ছে না। তো এটাকে বন্ধ করে কিভাবে, এই যে ফাংশনের মধ্যে একটা ইভেন্ট আর্গুমেন্ট বানাবো, বানানোর পরে আমরা এখানে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট বলে এটাকে পাস করে দেবো এখানে। এটা করলে আমাদের ফর্মটা বারবার আমাদের রিফ্রেশ হবে না, আমরা যে ডেটাটা চাই সেটা আমরা সেখানে দেখতে পারবো, ঠিক আছে? এবার আমাদের এখানে ইনপুট ট্যাগের যে ডেটা সেটাকে আমাদের পেতে হবে। কি করে পাবো সেটাকে? আমরা এখানে ইনপুট ট্যাগটাকে ডাকবো ফার্স্টে। কি করে ডাকবো? লেট ধরুন ইনপুট, সরি ইন আউট না, ইনপুট ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কি আইডি ছিল? এফ নেম, ইফ আই এম নট রং। এফ নেম বলে আমরা এখানে আইডি বানিয়েছিলাম। দেখি, হ্যাঁ এখানে আইডি ছিল আমাদের এফ নেম। তো আমি এখানে অর্থাৎ এফ নেম মানে ফার্স্ট নেম আমি শর্টে লিখেছি। তো এখানে এফ নেম আমি একটা আইডি দিয়েছিলাম, সেটা আমরা দিয়ে ইনপুট ট্যাগটাকে পেয়ে গেলাম। এবার আমাদের কনসোল লগ করবো কোনটাকে, এই ইনপুট ট্যাগের ভ্যালুটাকে, অর্থাৎ আমরা যে সাবমিটেডটাকে লিখছিলাম এখানে আমরা এই ইনপুট ট্যাগ ইনপুট এরকম করে যদি লিখি, এক সেকেন্ড, কনসোল লগের ভেতরে আমরা লিখবো কি ইনপুট ডট ভ্যালু। এইভাবে কি লিখবো? ইনপুট ডট ভ্যালু। এবার আমরা যা এর মধ্যে লিখে সাবমিট করবো সেটাই আমাদের দেখতে পাবো। দেখি হাওয়া যাওয়া লিখলাম, সাবমিট করলাম, দেখুন এখানে চলে এসছে। আবার আমি এখানে আমার নামটা লিখি, ধরুন ঐন্দিল গোলদার। যেই সাবমিট করবো দেখুন এখানে আমার নামটা দেখাচ্ছে এবার, ঠিক আছে? এটা হচ্ছে আপনি এইচটিএমএল এর থেকে জাভাস্ক্রিপ্টে ডেটাটা পেয়ে গেলেন। এবার এই ডেটাটার সাথে আপনি কি করতে চান সেটা আপনার কমপ্লিটলি আপনার ব্যাপার, সেটাকে আজকে আর এখন ডিসকাস করা হবে না, বাট এটাকে আমরা অলরেডি করে এসেছি। এখন আমরা চলে যাবো আমাদের ফ্রন্ট এন্ডের দিকে, অর্থাৎ আমাদের টু ডু লিস্ট অ্যাপের ফ্রন্ট এন্ডটা বানাতে, ঠিক আছে? বলতে পেরেছি, একটু ট্রু আর ফলস লিখে দেবেন। আমাদের রিক্যাপ কিন্তু এখানে শেষ করছি, আমাদের টু ডু লিস্ট অ্যাপটা এখনো বানাতে হবে সেই কারণে। ওকে, যদি বুঝতে না পারেন একটু আমি বলতে পারেন যে স্যার আমার এটা প্রবলেম আছে। যদি বুঝে যান ট্রু আর ফলস লিখে দিন আমাকে, যে ট্রু বুঝতে পেরেছি স্যার। ওকে, এগুলো কিন্তু অলরেডি করা হয়ে গেছে আমাদের, ঠিক আছে দাদা? আর একবার, আজকে স্যার আর পসিবল না, আমরা লাস্টে গিয়ে যদি আপনার প্রবলেম হয় আমি তখন দেখাবো। আজকে আমাদের টু ডু লিস্ট অ্যাপের ফ্রন্ট এন্ডটাকে বানাতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা করব। ইন্ডেক্স দেখান, ইন্ডেক্স দেখাই। আমাদের ফর্মের ভেতরে কিছুই নেই, ফর্মে একটা ইনপুট, দুটো ইনপুট ট্যাগ আছে, একটা টেক্সট একটা সাবমিট, ঠিক আছে? এগুলো আমরা এইচটিএমএল যখন শিখছিলাম তখন করে এসেছি অলরেডি। জাস্ট এই ডেটাগুলোকে আমরা পেলাম কোথায়? আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে। এইচটিএমএল এর স্ক্রিনশট নিয়ে নিন যদি কারো লাগে। 5 সেকেন্ড ওয়েট করছি। হয়ে গেলে এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারে, ঠিক আছে? দাদা পিপিটিটা দেখান কালকের, একবার পরে দেখাবো স্যার, আগে আমাদের ফ্রন্ট এন্ডটা বানাতে হবে। দেখাবো, চিন্তা নেই, এমনি বাবু দেখাবো। তাহলে এবার ফ্রন্ট এন্ডের দিকে যাই, এগিয়ে যাই সবাই। এবার ব্রেস ইউর সেলফ, আমাদের আজকে 29th ডে, 29th or 30th ডে, হয়তো 30th ডে, ঠিক আছে? আমাদের অলরেডি 1 মাস পূর্ণ হয়ে গেছে। তো বলছি এবার শুনুন ভালো করে, আমরা যে ফ্রন্ট এন্ডটা বানাবো সেটা হচ্ছে আমাদের টু ডু লিস্ট অ্যাপের। কোনটা? আমরা যে টু ডু লিস্ট অ্যাপের প্রথমে আপনাদের ফার্স্ট ক্লাসে কি সেকেন্ড ক্লাসে দেখিয়েছিলাম, এই অ্যাপটা, অর্থাৎ একটা ওয়েব অ্যাপ, অর্থাৎ যেটা আপনার ব্রাউজারে থাকবে। এই অ্যাপটা আপনার কি করবে? এই অ্যাপটা আপনার টু ডু, টু ডু মানে কি, যেগুলো আপনারা ফিউচারে করবেন সেগুলোকে লিস্ট করে রাখা। অর্থাৎ আপনারা খাতা পেনে লিখে রাখেন যেমন ফর্দ, তারপরে আপনাদের যে জিনিসপত্রগুলো আপনারা বাজারে থেকে কিনবেন, তারপরে আপনাদের ডেইলি কাজ যেগুলো, সেগুলোকে কিন্তু এরকম করে লিস্ট করতে পারবেন যে
আপনারা ডেইলি কি করতে চাইছেন। ঠিক আছে, ধরুন আমি এখানে আই ওয়ানা গো টু দ্য জিম অ্যাট 7 AM, 7টার সময় আমি জিমে যেতে চাই, এটা আমি এখানে লিখে যে এখানে অ্যাড করব, এটা আমার নিচে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমার যখন জিমে যাওয়া হয়ে যাবে আমি জাস্ট এখানে ডান ক্লিক করবো, আমার ওটা ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি আপনার আরো কিছু করতে হয় সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। টু ডু লিস্টের এটাই কাজ। খুবই বলতে পারেন এটা একটা $1 বিলিয়ন আইডিয়া, কারণ টু ডু ইস্ট বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা কিন্তু এই আইডিয়াটার উপর বেস করেই বিলিয়ন্স অফ ডলারের তারা ফান্ডিং অলরেডি তুলে নিয়েছে। সেরকম কিন্তু টু ডু লিস্টের সিম্পল এটাই কাজ যে আপনার ডেইলির কাজগুলো মনে রাখার জন্য, আপনারা মেমোরাইজ করার জন্য এখানে আপনাদের কাজগুলো রেখে দিতে পারেন। অর্থাৎ ধরুন বাজারে গিয়ে আপনি আলু কিনবেন, ভেন্ডি কিনবেন, তারপরে আপনি কি কিনবেন বলুন, চিকেন। খুবই উইয়ার্ড কম্বিনেশন আলু ভেন্ডির সাথে চিকেন, যাই হোক। তারপরে ধরুন যাই খুশি আপনি করতে পারেন যে গো টু জিম অ্যাট 7 AM অ্যাড করি। দেখুন এখানে আমার এতগুলো জিনিস অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনারা বলবেন স্যার কোন টু ডু ইস্টের কথা বলছেন? এটা হচ্ছে টু ডু ইস্ট আইএসটি, এই যে এই অ্যাপটা, এটা কিন্তু একটা $1 বিলিয়ন আইডিয়া, অর্থাৎ একটা স্টার্টআপ ছিল। এরা কিন্তু সেম মেথডেই কিন্তু জিনিসটা করেছে এবং এরা কিন্তু এখন বিলিয়ন্স ডলারের তারা ফান্ডিং তুলে নিয়েছে। ঠিক আছে, তো এটাকে কোনোদিন ভাববেন না যে এটা খুবই একটা সিম্পল অ্যাপ, এটা আমাদের কি কাজে লাগবে। এটা কিন্তু আপনাদের ডেইলি লাইফের যত কাজ আছে সেটাকে সর্ট করতে কাজে লাগে। অর্থাৎ আপনারা ডেইলি কি কি করতে চাইছেন সেগুলোকে আপনারা সর্ট করতে পারবেন। এবার এটাই জাস্ট এক্সট্রা ফিচার কি কি আছে, এটা এক্সট্রা ফিচার আছে অথেন্টিকেশন, অর্থাৎ আপনার নিজের টু ডু, অর্থাৎ আপনারা একটা অ্যাকাউন্ট বানাবেন, যেমন আপনারা ফেসবুক, গুগল, তারপরে আপনাদের ইনস্টাগ্রামে যেমন অ্যাকাউন্ট থাকে, সেরকম আপনারা এখানে নিজেদের একটা অ্যাকাউন্ট বানাতে পারবেন। বানানোর পরে আপনারা সেই অ্যাকাউন্টের ভেতরে নিজেদের টুডুটাকে সেভ করে রাখতে পারবেন। নিজেদের টুডু অর্থাৎ যেটা আপনারা করতে চাইছেন সেটাকে আপনারা সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, এবার আপনি যখন নিজের অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন আপনারা সবকিছু ওখানে পরপর দেখতে পারবেন যে আপনার অর্গানাইজড কি কি এখানে রয়েছে। ঠিক আছে, এখানে দেখুন সেটাই লেখা, অর্গানাইজ ইউর ওয়ার্ক অ্যান্ড লাইফ ফাইনালি, অর্থাৎ আপনারা নিজেদের লাইফটাকে এবার অর্গানাইজ করে নিন। ঠিক আছে, খুবই ব্রিলিয়েন্ট একটা আইডিয়া, খুবই সুন্দর একটা আইডিয়া, $1 বিলিয়ন আইডিয়া। এটা কিন্তু ফান্ডিং তুলছে। ঠিক আছে, তো এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ছিল। তো এরকম যদি অ্যাপ্লিকেশন আপনাদের বানাতে হয়, এর জন্য আপনাদের একটু অ্যাপ্লিকেশনের উপরে একটুখানি কাজ করতে হবে, অ্যাডভান্স লেভেলের নলেজটা আপনাদের লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক, অর্থাৎ এটাই কিন্তু তারা করেছে, যে জিনিসটা আমরা করব এটাই কিন্তু তারা করেছে, কিন্তু সেটাকে একটু পলিশ করেছে, এটাই হচ্ছে তাদের কাজ। অর্থাৎ সেটাকে একটুখানি পলিশ করে দিয়েছে নিজেদের মতো করে, কিছু এক্সট্রা ফিচার সেখানে অ্যাড করে দিয়েছে, মিটিং সেখানে হোস্ট করা যায়, সেখানে আপনার ক্যালেন্ডারের ভেতরে জিনিসটাকে সেভ করা যায়। এই জিনিসগুলো কিন্তু যদি আপনারা করতে চান একটু অ্যাডভান্স লেভেলের নলেজ আপনাদের লাগবে। এইখানে যেটা আমরা করব সেটা হচ্ছে জাস্ট একটা বেসিক বলতে পারেন যে রেপ্লিকা অফ দ্যাট, মানে টু ডু ইস্টের বেসিক একটা রেপ্লিকা, যেটা টু ডু ইস্ট এরপরেই বেস করে বানানো। ঠিক আছে, এখান থেকে আপনাদের আইডিয়াটা আসবে যে কিভাবে একটা টু ডু অ্যাড করা হয়, কি করে এটাকে ডিলিট করা হয়। ঠিক আছে, শুরু করা যাক। তাহলে ফার্স্টে আমরা কি করব, মজা লাগবে কিনা একটুখানি শুনে নি, মজা লাগলো কিনা আইডিয়াটা শুনে। টু ডু ইস্টের কথা বললাম যেটা $1 বিলিয়ন আইডিয়া, এটা শুনে আপনাদের মজা লাগলো কিনা একটু শুনে নি আগে। তারপরে কিন্তু আমরা এগিয়ে যাব আমাদের বেসিকটা করতে। ঠিক আছে, বেসিকটা আমরা কিভাবে করবো সেটা কিন্তু আমরা করতে পারি এখান থেকে। ওকে, যেটা আমাদের বেসিক, মানে যেটার উপরে টু ডু লিস্ট অ্যাকচুয়ালি বেসড। ঠিক আছে, এই যে টু ডু লিস্ট দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু আমাদের ওই টু ডু লিস্টের উপরেই বেস করে বানানো, কিন্তু সেটা একটুখানি অ্যাডভান্স লেভেলে বানানো, এটাই তার মেন ফিচার। ঠিক আছে, তো এটা কিন্তু যারা যারা ভাবছিলেন যে কোডিং এখানেই শেষ, বেসিক আমাদের জানা হয়ে গেছে, না, কোডিং এখান থেকে শুরু হচ্ছে আপনাদের। ঠিক আছে, সো ব্রেস ইউরসেলফ, আমরা নতুন একটা জার্নিতে যাচ্ছি। সো চা কফি নিয়ে বসে পড়ুন, গেট রেডি, আর কোড করতে থাকুন, খুশি থাকুন, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, চলুন ফার্স্টে আমাদের এই ফ্রন্ট এন্ডটা বানাতে হবে। ফ্রন্ট এন্ডের ভেতরে আমাদের কি কি আছে একবার বলে দিই। ফ্রন্ট এন্ডের ভেতরে এখানে দেখুন একটা ন্যাভ বার রয়েছে, এটা একটা ন্যাভ বার, দেখে আমরা বুঝতে পারছি, দেখুন উপরে সাদা সেকশন, এটা একটা ন্যাভ বার। এবার আপনাদের ন্যাভ বার বানানো শিখিয়েছিলাম খুব সিম্পলি, কোথা থেকে শিখিয়েছিলাম কারো কি মনে আছে? খুব সিম্পলি একটা ন্যাভ বার কি করে বানাতে হয় কারো কি মনে আছে? খুব সিম্পলি এক কোড কপি করে আমরা কিভাবে একটা ন্যাভ বার বানাতে পারি মনে আছে কি সবার? কি দিয়ে বানিয়েছিলাম? বুটস্ট্র্যাপ দিয়ে। ভেরি ভেরি গুড। তো আমাদের কিন্তু ন্যাভ বারটা বুটস্ট্র্যাপ দিয়েই বানানো হয়েছে। ঠিক, তাহলে বুটস্ট্র্যাপই আমরা ইউজ করব। তো আমাদের ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ মানে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপটাকে আগে ইন্টিগ্রেট করতে হবে আমাদের এইচটিএমএল এর সাথে, সেটা করে নি চলুন। তাহলে আমরা এখান থেকে কি করব, সবার ফার্স্টে এইভাবে আপনাদের এগিয়ে যেতে বলবো, অর্থাৎ কি করে আপনারা সুন্দর একটা প্রজেক্টের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন। প্রিপারেশনও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, এটা কিন্তু শেখাচ্ছি কারণ আপনারা ফিউচারে ডেভেলপার হবেন, এটা আমার গ্যারেন্টি। তো
তো প্রিপারেশনটা ভালো করে দেখবেন। ফার্স্ট স্টেপ হলো আপনারা একটা ফোল্ডার বানান, ফাঁকা ফোল্ডার, যেটার মধ্যে আপনাদের কিচ্ছু থাকবে না, ফাঁকা একটা ফোল্ডার বানান আপনাদের ডিস পিসির মধ্যে। আমি এখানে একটা বানিয়ে নিচ্ছি, চলুন, আমার ফাইন্ডার বলে এটা আছে, তো আমি এখানে আপনাদের জন্য ফাঁকা একটা ফোল্ডার বানাচ্ছি যেটার মধ্যে আমরা অ্যাপটাকে বিল্ড করব। তো আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাসের মধ্যে আছি, এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম কি হবে? টু ডু লিস্ট। টু ডু লিস্ট বলে ফোল্ডারটা ক্রিয়েট করলাম। এবার ভিজুয়াল স্টুডিও কোডের একটা শর্টকাট আপনাদের শেখাচ্ছি কি করে ফোল্ডারকে কুইকলি আপনি ওপেন করবেন। ঠিক আছে, কি করে ফোল্ডারটাকে আপনারা কুইকলি ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করবেন, একটা শর্টকাট শেখাই। ভিজুয়াল স্টুডিও কোডকে ওপেন করছি আমি, করার পরে আমার ফাইন্ডার উইন্ডো যেটা আছে এটাকে আমি এখানে নিয়ে এলাম। আনার পরে যে ফোল্ডারটা আমরা বানালাম এটাকে জাস্ট ড্র্যাগ করবো, এখানে ফেলে দেবো, ব্যাস। কি করলাম? যে ডিস পিসির মধ্যে আপনারা আছেন ওখান থেকে ফোল্ডারটাকে ড্র্যাগ করুন, ড্র্যাগ করে এখানে ফেলে দিন, সেই ফোল্ডারটা আপনার ওপেন হয়ে যাবে। খুবই সিম্পল একটা স্টেপ। যদি এটা আপনাদের না হয় তার জন্য সিম্পল বুদ্ধি আপনারা জানেন কি করবেন। ভিজুয়াল স্টুডিও কোডের যে ফাইল আছে, অর্থাৎ ফাইল যেখান থেকে আপনারা সিলেক্ট করেন, ফাইল, ওপেন ফোল্ডার, তারপরে এখান থেকে টু ডু লিস্ট, ওপেন, সেম মেথড। কুইকলি করার জন্য ফ্রেশ ফোল্ডার বানান, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিন ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে, হয়ে গেল। এবার নতুন একটা ফাইল বানাই আমরা, index.html বানাবো, কারণ এটাকে আমাদের হোস্ট করতে হবে আমাদের ডোমেনের ওপর। html, এখানে আমরা এটাকে নিয়ে নিই। ওকে, তো আমরা এখানে টাইটেলের নামটা এখন চেঞ্জ করে দিচ্ছি, ধরুন টু ডু লিস্ট। এবার আমরা এখানে আমাদের ন্যাপ বারটা আনতে পারি, কিন্তু তার আগে আমাদের বুটস্ট্র্যাপটাকে ইন্টিগ্রেট করতে হবে। বুটস্ট্র্যাপটাকে ইন্টিগ্রেট করি, চলুন। ফার্স্টে আমরা এখানে বুটস্ট্র্যাপ, গেট বুটস্ট্র্যাপে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা জানি আমাদের ড্রিল, লিঙ্ক ট্যাগটাকে কপি করব, করার পরে আমাদের টাইটেল নিচে এটাকে পেস্ট করব, স্ক্রিপ্ট ট্যাগটাকে কপি করব, বডির মধ্যে নিচে গিয়ে পেস্ট করব, ব্যাস, আমাদের বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট হয়ে গেছে। কুইকলি আমাদের এখানে ন্যাপ বারটা লাগবে। ন্যাপ বারের জন্য কি সার্চ করব? ন্যাপ বার বানানোর জন্য আমরা কি সার্চ করব একটুখানি বলুন দেখি। ন্যাপ বার বানানোর জন্য আমরা কি সার্চ করব? কি সার্চ করব বলুন বলুন দেখি। বুটস্ট্র্যাপে গিয়ে আমরা কি সার্চ করব ন্যাপ বারের জন্য? যার যার মনে আছে একটু লিখুন দেখি। আমরা কিন্তু বুটস্ট্র্যাপে গিয়ে ন্যাপ বার সার্চ করব না, মানে ন্যাপ লিখলেও চলে আসে। ওকে, তো আমরা ন্যাপ বারটাকে সার্চ করি। থ্যাংক ইউ যারা যারা বললেন, খুব খুব থ্যাংক ইউ। বুটস্ট্র্যাপে যাব, গিয়ে সার্চ করব ন্যাপ বার, সার্চ করলাম, এখানে ন্যাপ বার চলে এসেছে। কোন ন্যাপ বারটা নেব দেখি একটু। আমি নিয়েছিলাম এটা, এটা, এই যে এই ন্যাপ বারটা, কারণ দেখুন এখানে আমাদের এখানে একটা আইকন আছে, একটা লেখা আছে, সেটাই কিন্তু আমাদের এই ন্যাপ বারটায় রয়েছে। ঠিক আছে, আমি কুইকলি ছোট্ট একটা ন্যাপ বার এটাকে কপি করে নিলাম, এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি বডির মধ্যে গিয়ে, আমাদের বডি ট্যাগের মধ্যে গিয়ে এটাকে পেস্ট করে দেবো, ব্যাস। দেখি কোথায় গেল, সরি, এটাকে তো হোস্ট করতে হবে আমাদের লাইভ সার্ভারে, ওপেন উইথ লাইভ সার্ভার। এই যে দেখুন আমাদের লাইভ ন্যাপ বারটা চলে এসেছে, খুবই দিন রয়েছে। এবার দেখুন ন্যাপটা আমাদের চলে এসেছে। এবার এখানে ব্রোকেন ইমেজ কেন দেখাচ্ছে? এনিবডি? এখানে ব্রোকেন ইমেজ এটা কেন দেখাচ্ছে একটুখানি বলুন দেখি। আমি যে ন্যাপ বারটা নিলাম এখানে ব্রোকেন ইমেজ কেন দেখাচ্ছে? এনিবডি, কেউ যদি বলতে চান ব্রোকেন ইমেজটা কেন দেখাচ্ছে? ফাইল ইমেজ নেই, ইমেজ ডাউনলোড নেই, ইমেজ পাথ নেই, এসআরসি তে ইমেজ নেই একদম। ইমেজের কিন্তু পাথ আমাদের দেওয়া নেই, ঠিক আছে, সেটাকে আমাদের প্রোভাইড করতে হবে, অর্থাৎ ইমেজটা ওখানে পাচ্ছে না, সেই কারণে ইমেজটা নেই ওখানে। পাথ আমরা কোথা থেকে পাবো? সিম্পল, আপনাদের কপি করা বলে দিচ্ছি, কোন জায়গা থেকে আপনারা কপি করেছেন, করবেন কোথা থেকে একবার বলি। আমি এখান থেকে এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ টুডুইস্ট এই ওয়েবসাইট থেকে আমি ইমেজটাকে কপি করেছিলাম। ঠিক আছে, এখানে জাস্ট এখান থেকে কপি ইমেজ লিংক হয়তো এখানে থাকবে, কিন্তু এখানে আমি এটাকে পেয়েছিলাম কোথা থেকে একবার দেখাই। আমি এটা পেয়েছিলাম গুগলে সার্চ করে, অর্থাৎ টুডুইস্ট লোগো, এইভাবে সার্চ করেছিলাম। এখানে একটা যে কোনো একটা ইমেজকে তুলে আমি ওখানে পেস্ট করে দিয়েছিলাম। কিন্তু আপনাদেরও তো কষ্ট করতে হবে না, আপনারা আমাদের যে টুডু লিস্টের ওয়েবসাইট আছে, যেটা আমরা এখানে দেখছিলাম tudu.windil.online, এই ওয়েবসাইটের লিংক আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে যাবেন, এটাকে ক্লিক করে ওপেন করুন, সবাইকে বলছি এটাকে ক্লিক করে ওপেন করবেন। করার পরে এখান থেকে এই যে লিংকটা, এখান থেকে দেখুন ইমেজটাকে কপি করতে বলবে, কপি ইমেজ অ্যাড্রেস। ঠিক আছে, এই ইমেজের পরে ক্লিক করবেন, ডাবল রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস করে নেবেন। নেওয়ার পরে ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে এখানে ইমেজ ট্যাগের ভেতরে এটাকে দিয়ে দিন, ইমেজ ট্যাগের ভেতরে এসআরসির ভেতরে এটাকে দিয়ে দিন, ব্যাস। সেভ করি, দেখি আমাদের এলো কিনা এটা। এবার দেখুন এটা চলে এসেছে। ঠিক আছে, কি করলাম, আমাদের যে অলরেডি বানানো যে ওয়েবসাইট সেখানে যাবেন, যাওয়ার পরে সেখান থেকে জাস্ট ইমেজটাকে
রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস করে এসআরসির ভেতরে পেস্ট করে দেবেন, ব্যাস আমাদের কাজ শেষ। ঠিক আছে, এবার এখানে আমরা কি করতে পারি, এক সেকেন্ড আমি এটাকে একটু সাইডে নিয়ে যাই। এটা আমাদের লাগবে কি? এটা লাগবে না, এটাও লাগবে না, এটা থাক না, এটা বাদ লাগবে না। ঠিক আছে, এবার আমাদের কি লাগবে, এখানে দেখুন নাম দেওয়া আছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ নাম আমাদের চাই না, আমাদের এখানে নামটাকে চেঞ্জ করতে হবে। এখানে দেখুন একটা অ্যাঙ্কার ট্যাগ আছে, অ্যাঙ্কার ট্যাগের ভেতরেই কিন্তু বুটস্ট্র্যাপ লেখাটা আছে, এটাকে চেঞ্জ করে দিন। কি দেবো? টু ডু লিস্ট। সেভ করি, চলে এসছে, ন্যাপবার আমাদের রেডি। এবার নেক্সট থিং কি আছে দেখি একটুখানি। এবার আমাদের এখানে এই জিনিসগুলো বানাতে হবে। এগুলো বানানো কোনো টাফ জিনিস না, কিন্তু ফার্স্টে আপনাদের একটা মজার জিনিস দেখায় যেটা আপনাদের জন্য অনেকটা বেনিফিশিয়াল হবে। সেটা হচ্ছে এই বডির যে বলতে পারেন যে গ্রেডিয়েন্টটা আপনারা দেখছেন, এটাকে আপনারা বানাবেন কিভাবে। ঠিক আছে, বডির এই গ্রেডিয়েন্টটা আপনারা বানাবেন কিভাবে এটা আপনাদের দেখিয়ে দিই কুইকলি। তার জন্য আপনারা কি করতে পারেন, একবার আমি একটা লিংক প্রোভাইড করব, আজকে না, সেটা পরে দেবো, কিন্তু আপনাদের আজকে গিটহাবের একটা লিংক দেবো, সেখান থেকে আপনারা কোডটা দেখতে পারবেন। ঠিক আছে, এটা আমার গিটহাবের প্রোফাইল, এখানে আমার সব রকম কোড তোলা থাকে। তো আপনাদের জন্য যে কোডটা আমরা বানিয়েছিলাম, মানে আমি বানিয়েছিলাম, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে style.css বলে ফাইলটা আছে, এখানে দেখুন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা পুরোভাবে এখানে ওই গ্রেডিয়েন্টটা বানাচ্ছে। ঠিক আছে, আমি এক্সপ্লেন করবো কিভাবে এটাকে বানানো হয়েছে, কিন্তু আমি এখান থেকে পুরো বডি যে প্রপার্টি গুলো আছে এখান থেকে এটাকে তুলবো। তোলার পরে আমরা একটা সিএসএস এর ফাইল বানাবো। কি করব, একটা এক্সটার্নাল সিএসএস ফাইল বানাবো। বানানোর পরে এটাকে তো লিঙ্কও করতে হবে, কারণ সিএসএস আমাদের লিঙ্ক নেই, অর্থাৎ সিএসএস কে আমরা লিঙ্ক করবো, এইভাবে করে দিলাম। করার পরে বডিতে এসে আমি এটাকে পেস্ট করে দেবো এইভাবে। বডি সিলেক্টর ইউজ করেছি, এর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে আমাদের একটা প্রপার্টি হয়। ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা কি করে, যেটা আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজকে সেট করতে সাহায্য করে, নামেই আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপরে এখানে দেখুন রেডিয়াল গ্রেডিয়েন্ট বলে একটা, এটাকে বলা একটা ফাংশন, জাভাস্ক্রিপ্টেও আছে, সিএসএস এর ভেতরে ফাংশন ইউজ হয়। এটা কি, রেডিয়াল গ্রেডিয়েন্ট বলে একটা ফাংশন ইউজ করা হয়েছে। তার মধ্যে এই যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, এই ভ্যালুগুলোর জন্যই কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা আসছে। ঠিক আছে, এখানে এই যে এলিপস দেখুন, এখানে লেখা আছে এলিপস। এলিপস মানে হচ্ছে একটা বলতে পারেন ডিম্বাকার একটা আকৃতি, যেটা আমরা কোথায় দেখছি দেখুন একটুখানি ভালো করে। এটা একটা দেখবেন ডিম্বাকার আকৃতি, অর্থাৎ একটুখানি দেখতে লাগবে যে একটা ডিমের মতো একটা অংশ, মানে এটা আপনারা এখন দেখে বুঝতে পারবেন না, কিন্তু এটা কিন্তু একটা ডিমের মতো অংশ। এটা আপনাদের এখনই দেখাবো যে ডিমের মতো কখন দেখতে লাগবে। সেটাকে জাস্ট আমি কপি করলাম, এখানে কপি করে আমি পেস্ট করে দিয়েছি আমাদের কোডের ভেতরে। এটাকে যদি আমি সেভ করি একবার দেখি, এটা দেখুন আমাদের অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনাদের দেখাই, যদি আপনারা ডিমের মতো অংশটা দেখতে না পান, আমি একবার দেখাবো ডিমের মতো অংশ কখন দেখতে পাবেন। জাস্ট আ সেকেন্ড, এই যে এখানে যে অ্যাড বটম লেফট আছে, এটাকে যদি আমি অ্যাড সেন্টার করে দিই, জাস্ট এক সেকেন্ড, এবার দেখুন এটাকে একটু ডিমের মতো দেখতে লাগবে। দেখুন একটুখানি ডিমের মতো দেখতে লাগছে, দেখে বলুন আমাকে ডিমের মতো লাগছে কিনা, একবার দেখে নিন ডিমের মতো দেখতে লাগছে কিনা, একটুখানি বলুন আমাকে। ওটাকে ডিমের মতো লাগছে কি লাগছে না একটুখানি দেখে বলুন। এখানে এই যে ডিমের মতো লাগছে কিনা দেখতে একটুখানি বলুন। এটাকে বলা হয় একটা এলিপস। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় একটা এলিপস। ঠিক আছে, আমি বুঝতে পারছি না, বুঝতে এখন পারবেন না ম্যাম, একটুখানি পরে বুঝতে পারবেন। আমি বলছি, আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাড করছি। গ্রেডিয়েন্ট মানে কি, একটা স্মুথ ট্রানজিশন অফ কালার। মানে দেখুন এখানে এই যে দেখুন একটা নিচের থেকে দেখুন একটা আলোর ছটা বেরোচ্ছে, এরকম লাগছে না দেখতে? এটাকে বলা হয় একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট। এটাকে বানানোর জন্য আমরা কি ইউজ করেছি, এখানে আমি আমার গিটহাবের উপরে আমি কোডটা অলরেডি বানিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে জাস্ট আমি সেখান থেকে কপি করেছি। ঠিক আছে, কপি করে আমাদের যে সিএসএস ফাইলটা বানালাম, এখানে এই যে index.html এর ভেতরে আমরা একটা সিএসএস ফাইল লিংক করেছি। এই যে এখানে এটা কিন্তু আমরা অলরেডি জানি। ঠিক আছে, শুধু সিএসএস এর ভেতরে আমরা জাস্ট আ সেকেন্ড, সিএসএস এর ভেতরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে একটা প্রপার্টি ইউজ করছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে আমরা একটা প্রপার্টি ইউজ করছি, তার মধ্যে রেডিয়াল গ্রেডিয়েন্ট বলে একটা ফাংশন ইউজ করা হয়েছে। এটা আপনারা চেনেন না, এটা আপনাদের চেনার কথাও না। এটাকে আমি দিয়ে দেবো, চ্যাট বক্সেই দিয়ে দেবো। এটাকে একবার ইউজ করবেন, দেখবেন আপনাদের এরকম একটা ডিম দেখতে পারবেন আপনাদের স্ক্রিনের উপর। ঠিক আছে, এটা বডি ট্যাগের মধ্যে দেওয়া রয়েছে। দেখুন এখানে বডির ভেতর যে বডি ট্যাগ আছে, অর্থাৎ যেটা আমাদের যার মধ্যে আমরা টোটাল কোডটাকে রাখছিলাম, সেই ট্যাগটাকে আমরা কল করেছি এখানে। করার পরে তার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সেখানে কি আছে, সেখানে আছে একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ভাবুন একটা গোলাকার আকৃতি এরকম কিছু একটা সেখানে দেওয়া যায়। জাস্ট সিম্পলি এইভাবে ভাবুন। সেখানে আমরা একটা এলিপস পুশ করেছি। এলিপস মানে হচ্ছে ডিম্বাকার আকৃতি। এটা সিএসএস এর একটা খুব কমপ্লেক্স লেভেলের, বলতে পারে অ্যাডভান্স লেভেলের টপিক। এটা কিন্তু আপনাদের এখন বোঝার কথা না। আমি
আমি জাস্ট দেখাচ্ছি কারণ ওটা আমার ওয়েবসাইটে অ্যাড করা রয়েছে সৌন্দর্যের জন্য। এটা আপনারা যদি কপি পেস্টও করে দেন আপনারা সেম ইফেক্ট দেখতে পারবেন আপনাদের কোডের ভেতর, ঠিক আছে। আর এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট বলে একটা সেকশন আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট। এটার মানে কি, আমি যদি এটাকে রিমুভ করে দিই, একবার দেখবেন, একবার দেখবেন এটাকে, আমি ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে কমেন্ট আউট করে দিয়েছি, অর্থাৎ এই কোডটার কোনো মানে নেই। আমি সেভ করি, দেখি কোথায় গেল আমাদের। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিপিটটা অফ করে এখন আমাদের কিছু আসছে না, কিন্তু এটা কখন আসবে আপনারা বুঝতে পারবেন যখন আপনাদের দেখবেন এরকম একটা এলিপস ইউজ করার পরে আপনাদের এটা রিপিট হচ্ছে বারবার। সিএসএস এর কিন্তু এটা একটা প্রবলেম থাকে, সেটাকে অফ করার জন্য এটা ইউজ করা হয়। এটা আপনাদের এটাও জানার কথা না, ঠিক আছে। তো আপনাদের যে কোডটা প্রোভাইড করবো সেখানে এই জিনিসগুলো কিন্তু প্রথম থেকে দেওয়া আছে, ঠিক আছে। এটার নাম দেখুন ব্যাকগ্রাউন্ড রিপিট, এটা অফ করা আছে কারণ কি আমাদের কোডটা বারবার রিপিট যাতে না হয় সেই জন্য। আর এখানে হাইট দেওয়া আছে স্ক্রিনের, এটা একটা মিনিমাম হাইট, অর্থাৎ স্ক্রিনের হাইট কতটা হবে যেখানে আপনার কোডটা থাকবে সেটা দেওয়া। এটাকে যদি আমি রিমুভ করে দিই, একবার দেখুন, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, সেভ করবো। এবার দেখুন গ্রেডিয়েন্টটা দেখতে পাচ্ছেন না আপনারা, হ্যাঁ কিনা একটু শুনি, গ্রেডিয়েন্টটা কি দেখা যাচ্ছে একটু বলুন দেখি। গ্রেডিয়েন্টটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আমি এখান থেকে হাইটটাকে রিমুভ করে দিয়েছি, গ্রেডিয়েন্টটা কি দেখা যাচ্ছে একটুখানি বলুন দেখি। দেখা যাচ্ছে না, তাহলে আমাদের হাইটটা দিতে হবে কারণ আমাদের স্ক্রিনের যে হাইট সেটা রাখার জন্য, ঠিক আছে। স্ক্রিনের একটা হাইট দিতে হয়, সেটা কিন্তু আমাদের ওখান থেকে পাই। সৌভিক দাস বলছেন স্যার কোডটা দিন, এখন না পরে, ঠিক আছে। স্যার দাদা আপনার গিটহাবের লিঙ্কটা দিন, সার্চ করুন ঐন্দিল বলে চলে আসবে, ঠিক আছে। একটাই নাম, খুব ইউনিক নাম, গুগলে আমার নাম র্যাঙ্ক হয় তো সেজন্য বলছি, ঐন্দিল গোলদার সার্চ করুন চলে আসবে। তো এখানে টু ডু লিস্ট আপনারা দেখলেন। এবার এখানে ব্যাকগ্রাউন্ড রিপিটের মধ্যে আমি যেটা বললাম মিনিমাম হাইট, সেটা কিন্তু আপনাদের রাখতে হবে এখানে। এটা এভাবে আছে, এভাবেই থাক, ঠিক আছে। এটা এখানে হয়ে গেল। এখানে আপনারা এটাকে এইভাবে রাখুন, অথবা এখানে যে অ্যাট বটম লেফট ছিল এটা আপনারা রাখতে পারেন এখানে, যেটা আমার অলরেডি করা ছিল। সেভ করি এইভাবে, ঠিক আছে। কুল, খুবই সুন্দর। এবার আপনাদের যে ইনপুট ফিল্ড আছে দেখুন এখানে, যেটা আমাদের অলরেডি বানানো আছে, এই ইনপুট ফিল্ডটা কি দিয়ে বানানো যেতে পারে কেউ যদি আমাকে একটু বলতে পারেন। ইনপুট ফিল্ডটা কিভাবে বানানো যেতে পারে এখানে, এই যে ইনপুট ফিল্ডটা আমরা কি দিয়ে বানাতে পারি, এনিবডি? কি দিয়ে আমরা বানাতে পারি? এইচটিএমএল দিয়ে তো অবশ্যই, আমরা তো জাভাস্ক্রিপ্ট ইউজ করব না সেটার জন্য। কোথা থেকে ইনপুট ফিল্ডটা নিয়ে আসবো কেউ যদি বলতে পারেন। ইনপুট ফিল্ডটাকে আমরা কোথা থেকে নিয়ে আসতে পারি, এনিবডি কেউ যদি বলতে চান। ইনপুট টাইপ টেক্সট, ওকে খুব সুন্দর, লিখুন দেখি। ইনপুট টাইপ টেক্সট, টেক্সট বক্স, আমরা ওটাকে বুটস্ট্র্যাপ থেকেই নেব। এটাই আমি জিজ্ঞেস করেছিলাম যে নেবো কোথা থেকে, কোথা থেকে নেবো, বুটস্ট্র্যাপ থেকে। ওখানেই চলে যাই আমরা। আমরা ফার্স্টে একটুখানি স্ট্রাকচার বানাবো আমাদের ওয়েবসাইটের, অর্থাৎ এখানে দেখুন আমাদের এখানে ফার্স্টে একটা টু লিস্ট লেখা আছে, তারপরে একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, তারপরে আমাদের এটা আছে, তারপরে আমাদের বাটনটা আছে, ঠিক আছে। এই দুটো বানাতে আশা করি কারো কোনো প্রবলেম আসবে না, কারণ এই দুটো আমরা জানি কিভাবে বানাতে হয়। H1 ট্যাগ, H2 ট্যাগ আপনারা ইউজ করুন, করে আপনার সিএসএস টা দিয়ে দিন, আপনার এটা চলে আসবে, ঠিক আছে। তার জন্য আমরা কি করতে পারি, আপনাদের গিটহাবের লিংক দিয়ে দেবো, অথবা কোড আপনাদের যেভাবে আগের কোডটা প্রোভাইড করেছিলাম সেভাবে কিন্তু কোড আমি দিয়ে দেবো। সো ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, কোড আমি না দিয়ে কোথাও যাচ্ছি না, ঠিক আছে। আপনাদের যে এইচটিএমএল ফাইলটা এখানে দেখতে পারবেন, যেটা আমি দেবো সবাইকে, সেটা কিন্তু একটা জিনিস নোটিস করবেন এখানে, এই যে ডিফ ট্যাগ গুলো আছে সেগুলো কিন্তু দিয়ে আমার এখানে টোটাল এই কোডটা কিন্তু সাজা, ঠিক আছে। সেরকমই এখানে দেখবেন, আমি কোডটা একবার কপি করে আপনাদের দেখাই, জাস্ট আ সেকেন্ড। এখান থেকে আমি যদি এটাকে কপি করি, কোথায় গেল এই যে এই ডিফ ট্যাগটা, এই ডিফ ট্যাগটাকে আমি কপি করছি, কপি করে আমি ন্যাভের তলায় গিয়ে এটাকে পেস্ট করে দেবো, করলাম। করার পরে একবার যেটা বললাম একবার ভালো করে দেখে নিন কি লেখা আছে এখানে। যেটা বললাম দেখুন এখানে একটা H1 ট্যাগ আছে, এখানে একটা P ট্যাগ আছে, ঠিক আছে। এটা আমাদের কোথা থেকে নেওয়া, এটা কিন্তু বুটস্ট্র্যাপের থেকে বানানো, ঠিক আছে। বুটস্ট্র্যাপ দিয়েই কিন্তু বানানো, এটা কিন্তু আমি কাস্টম কিছুই বানাইনি, এটা বুটস্ট্র্যাপ দিয়েই বানানো। এবার আপনি বলবেন স্যার এখানে এই যে কল 12 রো এমটি তো আপনারা জানেন, কন্টেনার, এগুলো কি? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় এগুলো বুটস্ট্র্যাপের একটা ইউটিলিটি সিএসএস এর ক্লাস। এখানে যে রো আর কল 12 লেখা আছে এগুলো হচ্ছে গ্রিড, যেটা আমাদের অ্যাডভান্স টপিকের মধ্যে রয়েছে। ফ্লেক্সবক্স শিখেছি আমরা, এটা হচ্ছে গ্রিড। এখানে গ্রিডটাকে ইউজ করা হয়েছে আমাদের এটাকে রেসপন্সিভ বানানোর জন্য, ঠিক আছে। তো এই গ্রিড লেআউট কিন্তু আপনারা অ্যাডভান্স ক্লাসে গিয়ে বুঝতে পারবেন, কারণ এখানে বোঝানোর মতো আমাদের কাছে টাইম ছিল না, ফ্লেক্সবক্সটা বুঝতে আপনাদের অনেকটা টাইম চলে গেছে, ঠিক আছে। তো গ্রিড যদি আপনাদের বুঝতে হয় অ্যাডভান্স লেভেলে একটুখানি নলেজ থাকা লাগবে, কারণ ওখানে 2 ডাইমেনশনালে কাজ হয়। ফ্লেক্সবক্স কিন্তু সিঙ্গেল ডাইমেনশনে কাজ করে, গ্রিড কিন্তু 2 ডাইমেনশনালে কাজ করে। তো এখন বললে আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য জাস্ট যেভাবে কোডটাকে দিচ্ছি সেভাবে জাস্ট দেখুন আপনারা চিনতে পারছেন কোন কোন পার্ট। এখানে আমি চিনতে পারছি কোনটা H1 ট্যাগ,
পি ট্যাগ, এগুলো কিন্তু আমি চিনি। এবার এটাকে যখন সেভ করবো একবার দেখি, চলে যায় আমাদের টু ডু লিস্টে। এবার দেখুন আমাকে সেম রেজাল্ট দিয়ে দিয়েছে এখানে টু ডু লিস্ট, মানে এটা তার সাথে আমাদের ইনপুট ট্যাগ, তার সাথে আমাদের অ্যাড বাটন। এই যে কোথায় গেল অ্যাড বাটন, আমাদের এখানে কিন্তু বাটনটা এখানে রয়েছে, এই যে ইনপুট ট্যাগ তার সাথে ইনপুট ট্যাগ তার সাথে আমাদের বাটন। ঠিক আছে, এবার এখানে অন সাবমিট বলে এই লেখাগুলো আপনারা এখন ইগনোর করুন, এগুলো কিন্তু এটাও একটা ইভেন্ট লিসনার। ইভেন্ট লিসনার নামটা শুনেছি কিনা একটু আমি শুনি সবার কাছে। ইভেন্ট লিসনার নামটা কি শুনেছি আমি? ইভেন্ট লিসনার কার কার মনে আছে? ইভেন্ট লিসনার দেখি, দুদিন আগেই পড়ে এসেছি আমরা ইভেন্ট লিসনার। কার কার মনে আছে ইভেন্ট লিসনারের কথা একটু দেখি, লিখুন দেখি। মনে আছে ইভেন্ট লিসনার কি হয়? অর্থাৎ কোনো ইভেন্টকে লিসন করার জন্য আমরা কিন্তু ওটাকে ইউজ করি। আমরা ইভেন্ট লিসনার ইউজ করেছি কোথায়? জাভাস্ক্রিপ্টের ভেতরে, ঠিক হ্যাঁ কি না শুনি। ইভেন্ট লিসনার কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের ভেতরে গিয়ে ইউজ করেছি অলরেডি, কি দিয়ে? ডট অ্যাড ইভেন্ট লিসনার, ঠিক জানি আমরা সেটা। এখানে কিন্তু এইচটিএমএল এর ভেতরে ইভেন্ট লিসনার কিন্তু লেখা যায় অন সাবমিট, মানে যদি আমার এই ফর্মটাকে সাবমিট করে, সেম জিনিস যেটা আমরা আমাদের জাভাস্ক্রিপ্টে দেখেছিলাম অন সাবমিট বলে, সেখানে কিন্তু এরকমই একটা ইভেন্ট লিসনার ছিল। এটা জাস্ট এইচটিএমএল এর ভেতরে একটা অ্যাট্রিবিউট হিসেবে পাস করা হয়েছে, এটা কিন্তু কাজ ভিন্ন, ভিন্ন না সরি, এটার কিন্তু কাজ সেম, জাস্ট দেখতে একটুখানি আলাদা। ঠিক আছে, এটা এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টকে একসাথে লিংক করা রয়েছে, সেই কারণে এখানে কিন্তু অন সাবমিট বলে ইভেন্ট লিস্টারটাকে একটা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করা হয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে এ ফর্ম ইজ সাবমিটেড। এই অন সাবমিটের কাজ হচ্ছে ফর্মটাকে সাবমিট করা, ব্যাস আর কিছুই না। ঠিক আছে, এখানে দেখার মতো বিষয় আবার বলি কি কি আছে। এখানে দেখুন ইনপুট ট্যাগ আছে একটা, বাটন ট্যাগ আছে একটা, সেখানে একটা অ্যাড বলে বাটন রয়েছে। ঠিক আছে, বাটনটা কি করছে? সেভ করি ফাইলটাকে, সেভ করে দেখি বাটনটা কি করে। এখানে দেখুন অ্যাড করছে একটা টু ডু লিস্ট, যেটা আমরা এখানে অ্যাড করব সেটা আমাদের ওখানে অ্যাড করে দেবে। এই যে এটাকে আমাদের অ্যাড করে দেবে, তার জন্য আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে। এখানে তো কোনো জাভাস্ক্রিপ্ট নেই, তো অ্যাড কে করবে? ঠিক আছে, আমাদের ফ্রন্ট এন্ডের পার্ট অলমোস্ট ডান। এই কোডটা আপনাদের প্রোভাইড করব, এখানে জাস্ট আপনারা দেখুন যে বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না। ঠিক আছে, এখানে দিস ইজ সিম্পল টু ডু লিস্ট, এই সব জিনিসপত্রগুলো আপনারা চেনেন অলরেডি। H1 ট্যাগ, পি ট্যাগ, এই জিনিসপত্রগুলোই কিন্তু আমরা ইউজ করেছি অলরেডি। এবার এখানে দেখুন একটা খালি ডিফ ট্যাগ আছে, তার মধ্যে একটা ইউএল ট্যাগ আছে। ঠিক আছে, এগুলো আপনারা চেনেন, এগুলো আপনারা জানেন, অলরেডি ইউজ করেছেন। এগুলোকেই আমরা ইউজ করে আমাদের টু ডু লিস্টের বেসিক স্ট্রাকচারটা বানিয়ে রেখেছি। ঠিক আছে, এখান থেকে যদি আপনি স্টাইলটা রিমুভ করে দেন, অর্থাৎ আপনারা যদি এটাকে বেসিক বানাতে চান, অর্থাৎ এখানে এই জিনিসটা লেখা থাকবে, এখানে একটা এই লেখাটা থাকবে, এখানে আমাদের এই ইনপুটটা থাকবে, কিন্তু এর কোনো স্টাইলিং থাকবে না, যেটা আমাদের এইচটিএমএল এ স্ট্রাকচারে দেখেছিলাম আমরা, যেখানে কোনো স্টাইলিং ছিল না। সেটা কিন্তু আপনারা নর্মালি নিজেদের থেকে বানাতে পারবেন, এটুকু বিশ্বাস আমার আছে। ঠিক আছে, এখানে কিন্তু দেখার মতো কিছুই নেই, জাস্ট স্টাইলিং গুলো করার জন্য বুটস্ট্র্যাপের কিছু কিছু জিনিস ইউজ করেছি আমরা, এটা আপনারা ইউজ করতে করতে ইউজ টু হয়ে যাবে। ঠিক আছে, সেটাই কিন্তু আমার এখানে করা আছে। বলতে পারলাম এখানে দুটো বাটন পাশাপাশি আনতে কি কাজ করে আমরা একটু শুনি, একটু কুইজ কুইজ খেলি। দুটো জিনিসকে পাশাপাশি আনতে আমরা কি ইউজ করি বলুন দেখি? দুটো এলিমেন্টকে একে অপরের পাশে আসতে কি করি আমরা? যার কার মনে আছে, খুব ভালো করে পড়িয়েছিলাম কিন্তু সবার মনে থাকার কথা। কি ইউজ করি আমরা দুটো জিনিসকে পাশাপাশি নিয়ে আসার জন্য? একজন একবারই লিখবেন প্লিজ, সবাই লিখুক দেখি, তারপর আমি অ্যান্সারটা নেব। ফ্লেক্স বক্স আমরা কিন্তু ইউজ করতাম, ফ্লেক্স বক্স অলরেডি আমরা সেটা জানি। এবার আপনাদের কোশ্চেন, এখানে যে টু ডু লিস্টের ভেতরে এখানে যে এই ইনপুট ট্যাগটা আর এখানে যে বাটনটা পাশাপাশি আছে, এটা কি দিয়ে করা? টু ডু লিস্টের ভেতরে এই ইনপুট ট্যাগটা আর এখানে যে অ্যাড বাটনটা পাশাপাশি করা, এটা কিসের জন্য, কিভাবে করা? কেউ যদি আমাকে একটুখানি বলতে পারেন কি ইউজ করে করা? লিখুন দেখি কি ইউজ করে করা হয়েছে ওটা পাশাপাশি নিয়ে যাওয়ার জন্য। খুবই অড লাগছে কথাটা শুনতে, কিন্তু হ্যাঁ বারবার জিজ্ঞেস করছি কারণ এটা যেন আমাদের মাথায় থাকে। প্যারেন্ট ট্যাগে ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করতে হবে, একদম সৌভিক বাবু পারফেক্ট। ওটা সিম্পল ওইভাবেই করা। ঠিক আছে, দুটো জিনিসকে পাশাপাশি আনার জন্য আমরা ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করেছিলাম, দুটোকে পাশাপাশি নিয়ে গেছি, জাস্ট উইথটাকে এদিক ওদিক করা রয়েছে। ঠিক আছে, সেটা আপনারা নিজেদের থেকে বুঝে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওকে কুল, তাহলে লাস্ট একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন কোথায় গেল আমাদের কোডের ভেতরে, যেটা আমাদের আউটপুট অ্যাকচুয়াল, সেখানে দেখুন টু ডুস টু বি কমপ্লিটেড আর পাশে একটা এক লেখা আছে। অর্থাৎ এটা আপনাদের ডাইনামিক্যালি চেঞ্জ হবে, অর্থাৎ যখন আপনারা একটা টু ডু অ্যাড করবেন তখন এটা 0 থেকে 1 হবে, আর একটা অ্যাড করুন 2 হবে, আর একটা অ্যাড করুন 3 হবে, আর একটা অ্যাড করুন 4 হবে, 5 হবে, 6 হবে, এরকম করে কিন্তু বাড়বে। এই দেখুন এটাও কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাইনামিক্যালি করা আছে। তো আমাদের ফার্স্টে ফ্রন্ট এন্ডটা বানাতে হবে। ফ্রন্ট এন্ডটা একবার বানাই, কোথায় আছে? গিটহাবে যাব, গিটহাবে যাই,
ফ্রন্ট এন্ড এই যে এখানে ফ্রন্ট এন্ডটা রয়েছে। আমি এখান থেকে কোডটাকে কপি করলাম, নিচে সেটাকে পেস্ট করলাম, সেভ করলাম, চলে যাই, অ্যাড হয়ে গেছে। এখানে ডেঞ্জার লেখাটা কেন আসছে? কারণ কি এখানে আমি ডেঞ্জার লেখাটা লিখে রেখেছিলাম জাস্ট টু বি শিওর যেটা কাজ করছে কিনা। এটাকে আমি রিমুভ করে দিই। রিমুভ করে দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, একবার বলি, আপনারা যে কোডটা পাবেন সেখানে কিন্তু ডেঞ্জার বলে একটা লেখা থাকবে। এই যে এখানে কোথায় গেল, এই যে স্প্যান ট্যাগের ভেতরে কিন্তু ডেঞ্জার বলে একটা লেখা ছিল। কারণ কেন লেখা ছিল? জাস্ট টু মেক শিওর যে এটা আমার আসছে কিনা ঠিকঠাক। তো হ্যাঁ, এটা আমার আসছে, আমি জাস্ট ওটাকে দেখার জন্য ওটা করেছিলাম। এখানে আমি 0 লিখে রাখছি আপাতত, তাহলে আমাদের কিন্তু সেম জিনিসই হবে। ঠিক আছে, তো এখানে দেখার মতো আবার বলি কি কি আছে। একটা H4 ট্যাগ আছে, চিনি। তার মধ্যে একটা স্প্যান ট্যাগ আছে, সেটাও চিনি। এবার আপনারা বলবেন স্যার এখানে স্প্যান ট্যাগটা কেন H4 এর মধ্যে রাখা হয়েছে সেটা বলি একবার, দেখে নিন একবার। কোথায় গেল আমার স্ক্রিনটা? এই যে দেখুন, H4 ট্যাগের মধ্যে আমার একটা স্প্যান ট্যাগ নেস্টিং করা রয়েছে। কেন করা রয়েছে কেউ কি বলতে পারবেন? H4 এর মধ্যে আমি স্প্যান ট্যাগটাকে কেন রেখে দিয়েছি? এনিবডি, আমার প্রফেশনাল কোডাররা কেউ কি বলতে পারবেন স্প্যান ট্যাগের ভেতরে আমি, সরি, H4 এর মধ্যে স্প্যান কেন রেখে দিয়েছি? আমার প্রফেশনাল কোডাররা কেউ কি বলতে পারবেন স্প্যানের H4 এর ভেতরে স্প্যান ট্যাগটা কেন আছে? এনিবডি? সোহাগ বাবু বলে দিয়েছেন, খুব সুন্দর। নাম্বার কাউন্টিং এর জন্য, ব্যাজের জন্য, একদম কারেক্ট। কাউন্ট যেটা আমাদের এখানে আসছে আমাদের ওয়েবসাইটের ভেতরে, এই যে কাউন্ট, এই যে টু ডুস টু বি কমপ্লিটেড, এই যে কাউন্টটা রয়েছে, এটা দেখে বুঝতে পারবেন এখানে এই কাউন্টটা যে রয়েছে সেটাকে ডাইনামিক্যালি করার জন্য আমি কিন্তু ব্যাচটাকে ইউজ করেছি। ওটা যে বুটস্ট্র্যাপের থেকেই পাবেন। কোথা থেকে পাবেন দেখিয়ে দিই। ব্যাচ কিন্তু বুটস্ট্র্যাপের ভেতরে অ্যাভেলেবেল। এখানে যাবেন, বুটস্ট্র্যাপে সার্চ করুন ব্যাচ। এই যে এখানে দেখুন অনেক রকম ব্যাচ রয়েছে। এখান থেকে নিচে যাবেন, এখানে অনেক রকম ব্যাচ আরো দেখতে পারবেন। এই জিনিসটা কিন্তু আমার ইউজ করা, যে ডেঞ্জার ব্যাচ। ঠিক আছে, এটা কিন্তু আমি ইউজ করেছি। এটা ইউজ করা। ঠিক আছে, আপনারা কিন্তু এরকম অনেক রকম জিনিস বুটস্ট্র্যাপে অলরেডি অ্যাভেলেবেল। নিজেরা এক্সপ্লোর করুন, করে নিজেদের মতো ফ্রন্ট এন্ড তৈরি করুন। আমার পরে বিশ্বাস করে থাকতে হবে না, নিজের মতো করে ফ্রন্ট এন্ড তৈরি করুন। আপনারাও কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্রন্ট এন্ড বানাতে পারবেন। বুটস্ট্র্যাপ কিন্তু খুব ইউজফুল। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কি দিয়ে বানালাম রিক্যাপ করি। গ্রেডিয়েন্ট বানিয়েছি আমি এটা দিয়ে, কোথায় গেল গ্রেডিয়েন্ট? নিয়েছি আমি স্টাইল ডট সিএসএস এর ভেতরে এই জিনিসটা দিয়ে। তার মধ্যে এই তিনটে জিনিস কিন্তু থাকা লাগবে, না হলে কিন্তু গ্রেডিয়েন্টটা আপনারা প্রথমে দেখতে পারবেন না। তো তিনটে জিনিসকে কপি পেস্ট করবেন প্রথমে। ঠিক আছে, কোড নিয়ে চিন্তা করবেন না, কোডটা আমি দিয়ে দেবো এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভেতরে। সব কটা কোডেই আপনারা দেখতে বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে। বাট এখানে কিছু অ্যাডভান্স টপিক আছে, যেমন রো, কলাম, টেক্সট সেকেন্ডারি, এটা জাস্ট টেক্সটের কালারের জন্য ইউজ করা হয়েছে। আবার দেখুন রো, কলাম, লিস্ট, গ্রুপ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের ইউটিলিটি সিএসএস এর ক্লাস। এগুলো কিন্তু আপনারা প্রথম প্রথম না বুঝতে নাও পারেন, কারণ কি এগুলো আমরা এখনো দেখিনি। এগুলো কিন্তু গ্রিড লেআউট বলা হয়, গ্রিড ইউজ করা হয়েছে। ঠিক আছে, জাস্ট টু মেক ইট রেসপন্সিভ, অর্থাৎ রেসপন্সিভ বানানোর জন্য ওটা আমাদের ইউজ করা। এটা যদি আপনাদের একটুখানি শিখতে হয়, একটু অ্যাডভান্স লেভেলের নলেজ লাগবে, না হয় কিন্তু এটা আপনাদের ক্লিয়ার হবে না। গ্রিড কিন্তু 2 ডাইমেনশনাল হয়, আগে থেকে বলছি। সে রো আর কলামে দুই ভাবেই কাজ করে। সেই কারণে সেটা বুঝতে গেলে আগে আমাদের ফ্লেক্স বক্সের উপরে হাত আগে পাক্কা করে তারপরে গ্রিডে এগোতে হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? এখানে আপনাদের ফ্রন্ট এন্ডের কোডটা পুরোপুরি দিয়ে দেবো আমি আজকেই, গ্রুপে হয়তো পোস্ট করে দেবো। কমিউনিটিতে নজর রাখবেন, সেখানে আমি একটা পোস্ট করে দেবো। সেখানে আপনাদের কোডের ড্রাইভের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কোডটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে এবার এখানে বলুন অ্যাডভান্স ক্লাসের জন্য কে কে ইন্টারেস্টেড, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের ক্লাসের জন্য কে কে এখানে ইন্টারেস্টেড আছেন একটুখানি শুনি। যারা যারা অলরেডি দিয়ে দিয়েছেন তাদের কথা বলছি না, তার বাইরে অ্যাডভান্স লেভেলের ক্লাসের জন্য কারা কারা ইন্টারেস্টেড আছেন একটুখানি চ্যাট বক্স খোলা আছে, একটুখানি লিখুন দেখি। অ্যাডভান্স লেভেলে যারা যারা দিয়ে দিয়েছেন, নাম দিয়ে দিয়েছেন, তাদের কথা বলছি না, বাইরে, তাদের বাইরে কারা কারা অ্যাডভান্স লেভেলের ক্লাসের জন্য ইন্টারেস্টেড একটুখানি লিখুন দেখি কুইকলি। কারা কারা ইন্টারেস্টেড আছেন একটুখানি তাদের জন্য দেখাবো যে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসে করবো কি কি। ঠিক আছে, প্রেজেন্টেশনটা আমি এইভাবে, অনেকে আমার কাছে চেয়েছে স্যার প্রেজেন্টেশনটা একটু পাঠিয়ে দেবেন। প্রেজেন্টেশনটা কিন্তু ওইভাবে শেয়ার করা আমাদের অ্যালাউ নেই। ওটা কিন্তু আপনারা যদি এনরোলমেন্ট করে নেন তারপরে আমরা দিতে পারবো। সো সরি ফর দ্যাট। যারা যারা এখানে আছেন তারা একবার দেখে নেবেন অ্যাডভান্স লেভেলের ক্লাসে কি কি আছে। ঠিক আছে, যারা যারা ইন্টারেস্টেড একবার নিজের নাম আর ফোন নাম্বারটা প্লিজ চ্যাট বক্সে দিয়ে দিন। যারা যারা আমি বললেন তারা একবার নিজের নাম প্লাস তার ফোন নাম্বারটা একবার নিচে চ্যাট বক্সে দিয়ে দেবেন। আর্নেস্ট রিকোয়েস্ট আমার। ঠিক আছে স্যার, কখন কল আসবে? সকালবেলা, কালকেই হয়তো কল আসবে। একবার নিজের নাম আর ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আমাদের টিম থেকে আপনার নামটা নিয়ে নেবে। ঠিক আছে, একবারে টাইপ করে দিয়ে দিন স্যার। সঞ্জয় বাবু, নামটা আর ফোন নাম্বারটা একসঙ্গে দিয়ে দেবেন। দুবার লিখলে কিন্তু অন্য মাঝখানে চলে আসবে, আপনার নাম্বারটা কিন্তু নিতে পারবো না আমরা। নিজের নাম তার সাথে ফোন নাম্বারটা একবারে লিখে দিয়ে দেবেন।
ঠিক আছে, যদি ল্যাপটপে আপনার এন্টার প্রেস করে সাবমিট হয়ে যায় তাহলে একবার শিফট চেপে এন্টার প্রেস করুন, তাহলে আপনার ওটা নিচে চলে যাবে। যার যার অ্যাডভান্স লেভেলের ক্লাস করার ইচ্ছা, নিজের নাম আর ফোন নাম্বারটা প্লিজ চ্যাট বক্সে একবার দিয়ে দেবেন, আমাদের টিম থেকে আপনাকে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, তারপরে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। ওকে, সঞ্জয় বাবু দিয়ে দিয়েছেন। স্যার এখন আমি অ্যাডভান্স ক্লাস জয়েন করতে পারবো না, প্রবলেম আছে, নেক্সট ব্যাচ করবো। ওকে, নো ইস্যু, আপনার ব্যাপার, আপনার পার্সোনাল ম্যাটার স্যার। ঠিক আছে, কিন্তু নেক্সট ব্যাচে কিন্তু এত ফিচার আপনি পাবেন না, আগের থেকে বলে দিচ্ছি, আপনি থাকুন একটু, বুঝতে পারবেন। যারা যারা এখানে আছেন একবার শুনে নি সবার কাছে, যারা যারা আমি বললেন তারা একবার নিজের নাম আর ফোন নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দেবেন, আমাদের টিম থেকে সেটা নোট করবে। প্লিজ নাম আর ফোন নাম্বারটা একটুখানি চ্যাট বক্সে দিয়ে দিন, তারপরে আমি দেখাতে যাব কি কি আমরা রেখেছি আমাদের অ্যাডভান্স ক্লাসের মধ্যে। ওকে, সেখানে সেখানে শেখাবো আমি, অন্য কেউ শেখাবে না। যেমন করে আপনাদের এই ক্লাসটা হয়েছে ঠিক তেমন করেই কিন্তু হাতে ধরেই কিন্তু করানো হবে। ঠিক আছে, নাম ফোন নাম্বারটা কুইকলি একবার চ্যাট বক্সে দিয়ে দিন। রিমি ম্যাম আপনার নাম ফোন নাম্বারটা আমরা এখনো পাইনি, একটু দিয়ে দেবেন। ওকে, এবার চলে এসছে। ঠিক আছে, আমার টিমের থেকে রিকোয়েস্ট করবো একবার নাম আর ফোন নাম্বার গুলো তুলে নেওয়া হোক। আমি তাহলে এবার দেখাই কি কি আমাদের আছে আমাদের টপিকের মধ্যে। চলুন কুইকলি একবার দেখে নিই আমাদের টপিক গুলো কি কি আছে। আর একবার প্রথম থেকে বলবো যে যেটা আমি বলছি, আমাদের কিন্তু এই জিনিসপত্রগুলো এই ক্লাসের পর্যন্তই সীমিত থাকবে, এরপরে কিন্তু এত জিনিসপত্র আপনারা নাও পেতে পারেন। ঠিক আছে, পাবেন না এটা আমার মানে শিওরিটি, কারণ অরিজিনাল স্যার আমাকে বলে দিয়েছেন যে এত কিছু কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে দেওয়া হবে না। ঠিক আছে, যারা পরে জয়েন করবেন বলছেন তারা কিন্তু এত কিছু নাও পেতে পারেন। সো প্লিজ মেক শিওর যে যদি আপনার এত কিছু চাই তাহলে একবার এনরোলমেন্টটা করে নেবেন, তাহলে কিন্তু আপনারা এত কিছু জিনিসপত্র আপনারা ইজিলি পেয়ে যাবেন। কি কি আছে দেখাই এবার। ফার্স্ট অফ অল আমরা HTML CSS তো অলরেডি জানি, এগুলো আমি স্কিপ করছি, কারণ কি এখানে HTML CSS ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স শেখানো হবে, অর্থাৎ বেসিকের পর বেসিক থেকে ইন্টারমিডিয়েট তারপরে অ্যাডভান্স সব জিনিসগুলো কিন্তু আমাদের শেখানো হবে। ঠিক আছে, তার মধ্যে ফর্মস এন্ড ইনপুটস সব রয়েছে, নতুন রয়েছে রিকোয়ার্ড আর প্যাটার্ন, এগুলো কিন্তু আপনাদের শেখা দরকার। অর্থাৎ কেউ যদি ইনপুটের ভেতরে প্যাটার্নের বাইরে কিছু ইনপুট করে সেটা আপনার সাবমিট হবে না, এটা কিন্তু আপনাদের দিতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু শেখানো হবে, সো বি রেডি। তারপরে আছে কি দেখাই, তারপরে আছে আমাদের মাল্টিমিডিয়া, অর্থাৎ HTML এর ভেতরে আপনার অনেক কিছু অনেক রকম ওয়েবসাইট আছে। স্যার আই হ্যাভ অলরেডি পেড, shall I get my invitation from your side? Obviously you will get a call from our side, so don't worry, you will be enrolled surely, but wait for a second or wait for a day, I hope, then you will just get a call. জানি এগুলো validate.js plugin দিয়ে করি আমি, হ্যাঁ express.js এর প্লাগইন আছে, express না node.js এ আছে validate, সেটা আপনি ইউজ করতেই পারেন। কিন্তু HTML এর ভেতরেও কিন্তু প্যাটার্ন আর একটা বলতে পারেন যে প্যাটার্ন বলে একটা জিনিস হয়, সেটা আপনি হয়তো ইউজ করেননি সৌরভবাবু, আমি বলে দিচ্ছি, সেটা আপনি প্যাটার্ন বলে একটা বলতে পারেন অ্যাট্রিবিউট হয়, সেটাকে আপনি যদি ইউজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসপত্র। কারণ ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মতো অনেকগুলো লেয়ার থাকা লাগে, যে লেয়ার গুলো পাস করে কিন্তু আপনার ডেটাটা ব্যাক এন্ড পর্যন্ত পৌঁছায়। কারণ ম্যান অফ দি মিডল অ্যাটাকের কথা আশা করি শুনেছেন আপনি, অথবা একটা ক্রস সাইট স্ক্রিপ্টিং বলে একটা অ্যাটাক হয়, সেই সব অ্যাটাক গুলোকে কিন্তু আমাদের ভ্যালিডেট করতে হয়। সেগুলো কি করে প্রিভেন্ট করব সেগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের টপিক ছাড়া আপনি বুঝতে পারবেন না। ওকে, চলুন তাহলে বলি নেক্সট। মাল্টিমিডিয়া ওয়েবসাইটের ভেতরে আপনারা অনেক রকম অডিও আর ভিডিও দেখেন, শুনেছি কিনা শুনি একটু। হ্যাঁ, ওটা তো প্রাইমারি, আরো স্ট্রঙ্গার ভ্যালিডেশন তো রিকোয়ার্ড দিয়ে হয় না, অবশ্যই হয়। ভ্যালিডেশন প্রথম HTML থেকে শুরু হয়, তারপরে আমাদের পৌঁছায় সেটা বলতে পারেন যে রিয়াক্টের কথা বলছি, প্রথমে আমাদের শুরু হয় রিয়াক্টের থেকে, তারপরে আমরা চলে যাই ব্যাক এন্ডে, তারপরে সেখানে গিয়ে আরো মানে আমাদের ভ্যালিডেশন হয়, তারপরে গিয়ে ডেটাটা সেভ হয়। ওকে স্যার, আমি ফার্স্ট দিনেই পে করেছি কিন্তু কোনো কল পাইনি, যে করবে ম্যাম, ডোন্ট ওয়ারি, অবশ্যই করবে, আমাদের টিমে অনেকজন অ্যাপ্লাই করেছেন তো তাদেরটা নেওয়া হচ্ছে, সেই কারণে চিন্তা করবেন না। আমি যে কোয়েশ্চেনটা করছি একবার সেটা বলুন, যে HTML এর ভেতরে অডিও আর ভিডিও অনেকে ইউজ করেছেন, হ্যাঁ কিনা শুনি, মানে দেখেছেন অ্যাটলিস্ট, অনেক ওয়েবসাইটেই যান আপনারা, গিয়ে সেখানে অডিও অথবা ভিডিও দেখতে পান, অর্থাৎ ওয়েবসাইটের ভেতরে কোনো একটা অডিও অ্যাড করা থাকে, না হলে কোনো একটা ভিডিও অ্যাড করা থাকে, যেটা কিন্তু লুপে প্লে হয় বারবার। দেখেছি কিনা শুনি একটুখানি হ্যাঁ না বলুন দেখি। অডিও আর ভিডিও কিন্তু লুপে প্লে হয়, এটা আমরা দেখেছি অনেক জায়গায়। ঠিক আছে স্যার, আজকে ইন্ডেক্সটা একটু দেখান একটু, আজকে এখন আমি কোডটা দিয়ে দেবো ম্যাম, ডোন্ট ওয়ারি, আজকে আমরা এটা একটু কমপ্লিট করি। ঠিক আছে, আমরা যে অডিও আর ভিডিওটা দেখবা সেটা কোথায় দেখতে পাই? এই মাল্টিমিডিয়ার মাধ্যমে, অর্থাৎ আপনারা ওয়েবসাইটের ভেতরে ইমেজগুলো অ্যাড করেছেন, এবার আপনারা ভিডিও আর অডিও কিভাবে অ্যাড করবেন সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে আই ফ্রেম বলে একটা ট্যাগ হয়, যেটার মাধ্যমে আপনারা খুব সিম্পলি ইউটিউব ভিডিওকে আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন, খুব সিম্পলি একটা ইউটিউব ভিডিওকে তুলে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। এটা তো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি অন্য একটা ওয়েবসাইটকে নিজের ওয়েবসাইটে লিংক করতে পারবেন এই আই ফ্রেম ট্যাগের মাধ্যমে, সেগুলোও রয়েছে। ঠিক আছে, তারপরে চলে যাই আমাদের নেক্সট, ইমোজি আর এন্টিটি, অর্থাৎ ইমোজি তার সাথে এন্টিটিস বলে একটা জিনিস হয়,
যেগুলো আপনারা খালি চোখে ইমোজি বলে চেনেন, আশা করি জেনেছি আমরা ইমোজি কি হয়। ইমোজি কোনগুলো হয়, আমরা যে ইমোজি গুলো অ্যাড করি, ইমোটিকনস যেগুলোকে বলে, মাই ব্যাড, ইমোজি, এই যে এই জিনিসগুলো, এগুলোকে বলা হয় ইমোজি। এই ইমোজি গুলো আমরা কিন্তু এইচটিএমএল এ কি দিয়ে লিখে, ইমোজি কিন্তু জাস্ট এইভাবে এইভাবে ইউজ করে না, যেমন আরিফুল বাবু লিখেছেন এইভাবে কিন্তু ইমোজি গুলো এইচটিএমএল বোঝে না। ইমোজি গুলো আমরা যেভাবে লিখি ওটা জাস্ট একটা, বলতে পারেন কোডটা আমাদের কম্পাইল হয়ে দেখিয়ে দেয় ওই ইমোজিটা আমরা লিখেছি, কিন্তু তার জন্য একটা এনটিটি বলে একটা ছোট্ট একটা কোড ইউজ করা হয়, ছোট্ট একটা এনটিটি বলে কোড ইউজ করা হয়। সেটা দিয়ে কিন্তু আমরা ইমোজিটা, আমাদের কোডটা কম্পাইল করে বুঝতে পারে যে হ্যাঁ এই ইমোজিটা ইউজ করা হয়েছে, তখন সে ওই পার্টিকুলার ইমোজিটাকে আপনাদের দেখিয়ে দেয়। ঠিক আছে, এটা তো অ্যাডভান্স লেভেলের টপিক, আমি একটুখানি ডিসকাস করে দিলাম, বাট চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। তারপরে কি আছে, তারপরে আছে সিএসএস বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। ঠিক আছে, বেসিক এখানে লেখা হয়নি কারণ আপনারা বেসিকে অলরেডি জানেন, যারা জানেন না তারা ভয় পাবেন না, বেসিকটা আমরা ডিসকাস করব। ওকে, এখানে সিএসএস সিলেক্টর আমরা কটা শিখেছি, ক্লাস শিখেছি, আইডি শিখেছি। ঠিক আছে, সিএসএস এর সিলেক্টর কিন্তু এত রকমের হয়, কি কি আছে, ইউনিভার্সাল, টাইপ, ক্লাস, আইডি, অ্যাট্রিবিউট, সুডো, সুডো এলিমেন্টস, কম্বিনেটর, সব রকম জিনিসপত্র কিন্তু অলরেডি সিএসএস এর ভেতরে রয়েছে। এগুলো কিন্তু আমরা শিখতে পারিনি কারণ আমাদের কাছে টাইম খুবই সীমিত ছিল। এত রকমের সিএসএস এর সিলেক্টর হয়, এগুলো এগুলো কিন্তু পার্টিকুলার একটা ইউজ কেস হয়, সেগুলো আমরা না দেখলে জানতে পারবো না। ঠিক আছে, চলুন তাহলে এগিয়ে যাই। নেক্সট কি আছে, বক্স মডেল, জানি আমরা অলরেডি, কিন্তু তার মধ্যে অনেক জিনিসপত্র আছে। বক্স সাইজিংটা কিন্তু আমরা পড়িনি, বক্স সাইজিংটা কিন্তু আমরা পড়িনি, এটা কিন্তু এর মধ্যে রয়েছে। তারপরে কি আছে দেখি, পজিশনিং এন্ড লেআউট, ফ্লেক্স বক্স শিখেছি আমরা, গ্রিড বলেছিলাম, গ্রিড এর কথা মনে আছে আশা করি, গ্রিড আমরা কিন্তু ওখানে গিয়ে শিখবো, গ্রিড, গ্রিডটা কিন্তু ওখানে গিয়ে আমরা শিখবো, সো বি রেডি। তারপরে কি আছে, রেসপন্সিভ ডিজাইন, ফোনে একরকম, আপনার ওয়েবসাইটটা, অনেকে আমাকে বলছেন স্যার পোর্টফোলিও ওয়েবসাইটটা এরকম ফোনে দেখলে ভেস্তে কেন যাচ্ছে স্যার, কারণ ওটা রেসপন্সিভনেস অ্যাড করা নেই। কেন করা নেই, রেসপন্সিভনেস কিন্তু একটা অনেক বড় চ্যাপ্টার, কারণ ওখানে অনেক রকম জিনিসপত্র আমাদের মাথায় রেখে কাজটা করতে হয়, সেই কারণেই রেসপন্সিভনেস আমি বেসিক ডিজাইনে অ্যাড করেছিলাম না, ওটাকে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের টপিকের মধ্যে রাখা উচিত। ঠিক আছে, তারপরে কি আছে দেখি, তারপরে আছে স্টাইলিং, যেটা আমাদের ফন্ট, কালার, ব্যাকগ্রাউন্ড, সুডো ক্লাসেস। সুডো ক্লাসেস কি হয় সেটা কিন্তু আপনারা এখান থেকে জানবেন, অর্থাৎ কোন একটা মাউসকে সিএসএস এর মাধ্যমে যখন হভার করবেন কোন একটা টপিকের উপরে, সেটা যেন কোন একটা কালার চেঞ্জ হয়ে গেল, কোন একটা জিনিস হলো, সেই জিনিসগুলো কিন্তু সিএসএস দিয়েও করা যায়। ঠিক আছে, সেগুলোও দেখবো। নেক্সট কি আছে, টেলউইন্ড সিএসএস এর ইন্ট্রোডাকশন, অর্থাৎ শুধুমাত্র সিএসএস এ বসে থাকলে হবে না, আমরা কোনটা ইউজ করবো একবার দেখাই, কোনটা ইউজ করবো আমরা, টেলউইন্ড সিএসএস। এই যে টেলউইন্ড সিএসএস খুবই অ্যাডভান্স, খুবই ইন্ডাস্ট্রি রেডি একটা জিনিস, যেখানে আপনারা খুবই ইজিলি অ্যাডভান্স লেভেলের সিএসএস লিখতে পারবেন। টেলউইন্ড সিএসএস নামটা কে কে শুনেছি একটু শুনি, অনেকে, আমি আমি কিন্তু অনেকবার বলেছি। ঠিক আছে, সোহাগবাবু লিখে দিয়েছেন আফটার বিফোর ফোকাস আওয়ার, একদম আফটার বিফোর তো অবশ্যই শেখাবো, বাট ফোকাস আওয়ারটা মেন। ঠিক আছে, টেলউইন্ড সিএসএস কে কে শুনেছেন দেখি একটু, টেলউইন্ড সিএসএস কে কে শিখেছেন একটু দেখি, মানে শিখেছেন সরি, শুনেছেন কে কে, স্যার টেলউইন্ড সিএসএস কি ইউজ করি আমরা। টেলউইন্ড সিএসএস কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন বলতে পারেন যে কাস্টম সিএসএস এর জায়গায় আমাদের টেলউইন্ড সিএসএস বেশি ইউজ করা হচ্ছে, কারণ ওটা লেখা খুবই ইজি। লেখা খুবই ইজি বলতে আমরা জাস্ট সিএসএস এর ভেতরে ক্লাস, মানে এইচটিএমএল এর ভেতরে ক্লাস লিখবো, অর্থাৎ ক্লাস আমাদের এইচটিএমএল যেমন শিখেছি আমরা সেটা লিখবো, সেই পার্টিকুলার ক্লাসের জন্য যে সিএসএস থাকবে সেটা আমরা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। খুবই খুবই সুন্দর জিনিস, আপনারা যদি গ্যারান্টি, এটা আমার আমার পুরোনো পেইড ক্লাসের স্টুডেন্টরা এখন কাস্টম সিএসএস ইউজ করে না, কারণ তারা টেলউইন্ড সিএসএস এর মজা বুঝে গেছে। কারণ কাস্টম সিএসএস লিখতে একটু হ্যাপা, যে আমাদের কি কি আমাদের ওখানে ক্লাস লিখতে হয়, আইডি সিলেক্টর ইউজ করতে হয়, সুডো ক্লাসেস ইউজ করতে হয়, কিন্তু যেই তারা টেলউইন্ড সিএসএস এ গেছে তারা বলছে স্যার আমরা এতদিন ধরে টেলউইন্ড কেন করিনি, ডিফারেন্সটা কি, বুটস্ট্র্যাপ ভার্সেস টেলউইন্ড কেন ইউজ করব, টেলউইন্ড অনেক অ্যাডভান্স স্যার, বুটস্ট্র্যাপও অ্যাডভান্স, কিন্তু বুটস্ট্র্যাপের অত বেশি কাস্টমাইজেবল নেই এখন, টেলউইন্ড কিন্তু সবথেকে বেশি কাস্টমাইজ করা যায়, বহুত পরিমাণে কাস্টমাইজ করা যায়, ওটা আপনার আইডিয়া নেই। আপনার আইডিয়া আছে, আমি বলছি না সেটা, সোহাগ বাবুর আপনার আইডিয়া আছে, কিন্তু টেলউইন্ডে কিন্তু কাস্টম সিএসএস নিজের মতো করে লিখে ক্লাস বানিয়ে দেওয়া যায়, মানে সেসব জিনিসপত্র পরে আছে, সেটা আমি এখনই বলছি না। চলুন তাহলে, টেলউইন্ড সিএসএস কিন্তু আমাদের ওখানে রয়েছে। ঠিক আছে, তারপরে কি আছে, ক্রিয়েট আ বিউটিফুল ওয়েবসাইট ইউজিং টেলউইন্ড সিএসএস এন্ড এইচটিএমএল। এখানে ফিগমার লিংকটা দেওয়া আছে, এটা এখনই দেখাচ্ছি না, এটা একটা সারপ্রাইজ, যে আপনারা টেলউইন্ড আর এইচটিএমএল দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন, সেটা আপনাদের যদি টেলউইন্ডের ওয়েবসাইটে গিয়ে দেখাই যে কিরকম কিরকম ওয়েবসাইট তৈরি করা যায়, এখান থেকে শোকেসে যাব, এই সমস্ত এখানে দেখবেন শোকেসের ভেতরে গাদা গাদা ওয়েবসাইট রয়েছে, এই সমস্ত ওয়েবসাইট গুলো কিন্তু টেলউইন্ড সিএসএস দিয়ে বানানো হয়। কিরকম ওয়েবসাইট দেখি, মিস্টার বিস্টের নাম শুনেছেন কেউ, মিস্টার বিস্ট, মিস্টার বিস্টের নাম কে কে শুনেছেন, ইউটিউবার মিস্টার বিস্ট,
নাম শুনেছেন কেউ? মিস্টার বিস্ট। যারা যারা এখানে নতুন জেনারেশনের থেকে আছেন একটু শুনি, মিস্টার বিস্টের নাম কে কে শুনেছেন দেখি একটু। আমেরিকান ইউটিউবার, সব থেকে পৃথিবীর এখন সব থেকে বড় ইউটিউব চ্যানেল তার, ঠিক আছে। তার একটা প্রোডাক্ট আছে ফিস্টাবেলস, কি নাম আছে? ফিস্টাবেলস, অর্থাৎ একটা চকলেট বার মেবি, ঠিক আছে। এই ফিস্টাবেলস এর ওয়েবসাইটটা কিন্তু টেলউইন্ড দিয়ে বানানো, অর্থাৎ আপনারা এটাকে গো টু ওয়েবসাইট করি, এই ওয়েবসাইটটা কিন্তু টেলউইন্ড সিএসএস দিয়ে বানানো, এই যে। তাহলে ভাবুন টেলউইন্ড সিএসএস কত রকম জায়গায় ইউজ করা, এই সমস্ত অ্যানিমেশন গুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট তার সাথে টেলউইন্ড সিএসএস ইউজ করে বানানো হয়েছে, ঠিক আছে। তো এখানে যা জিনিসপত্র সিএসএস এর ভেতর দেখছেন এগুলো কিন্তু টেলউইন্ড দিয়ে বানানো, ঠিক আছে। তাহলে ভাবুন মিস্টার বিস্ট টেলউইন্ড এর সিএসএস যখন দিয়ে ওয়েবসাইট বানাতে বলেছেন, নিশ্চয়ই কিছু ভালোই হবে, ঠিক আছে। তো আমি এখনই বাবল ব্রেক করছি না, লেটস মুভ অন। তারপরে কি আছে? জাভাস্ক্রিপ্ট বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। কি কি আমাদের আছে? ভেরি, ডেটা টাইপস, অ্যারিথমেটিক, কম্প্যারিজন, এগুলো তো আমরা অলরেডি জানি কারণ এটা বেসিক, ঠিক আছে। তারপরে এই যে ফাংশনস আর কন্ট্রোল ফ্লো, তার সাথে কল ব্যাক ফাংশনস, জাভাস্ক্রিপ্টের কিন্তু এই তিনটে জিনিস মেন। মানে কল ব্যাক ফাংশন, ফাংশন হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফার্স্ট ক্লাস সিটিজেন, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে কিন্তু ফাংশন দিয়েই সবকিছু করা হয়। ফাংশন যদি জাভাস্ক্রিপ্টে ইউজ করা না শেখেন তাহলে জাভাস্ক্রিপ্ট শেখা ব্যর্থ, ঠিক আছে। ফাংশন খুবই ইম্পর্টেন্ট, তার সাথে আছে কল ব্যাক ফাংশন, অর্থাৎ কল ব্যাক ফাংশন আমরা একটা দেখেছি, কোথায় দেখেছি বলবো? অ্যাড ইভেন্ট লিসনারের মধ্যে সাবমিট লেখার পরে কমা দিয়ে যে ফাংশনটা আমরা লিখছিলাম, মনে আছে? মনে আছে কিনা শুনি একটু। সাবমিট লেখার পরে কোটেশনের পরে কমা দিয়ে আমরা একটা ফাংশন বানাচ্ছিলাম অ্যাড ইভেন্ট লিসনারের মধ্যে, মনে আছে কি? ওরকম ওগুলোকে বলা হয় একটা কল ব্যাক ফাংশন, একটা ফাংশনের মধ্যে আর জাভাস্ক্রিপ্টে কিন্তু ফাংশনের মধ্যেই সবকিছু করা হয়, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, বলে দিই খুবই ইম্পর্টেন্ট। লেটস মুভ অন। তারপরে কি আছে? প্রিমিটিভ ডেটা টাইপ, এগুলো আমরা শিখেছি অলরেডি, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান। কিন্তু তারপরে আছে বিগ ইন্ট, আনডিফাইন্ড, এখানে আরেকটা হওয়ার কথা ছিল সেটা হয়তো অ্যাড করতে ভুলে গেছে। নাল বলে একটা ডেটা টাইপ হয়, নাল, আইডি, আনডিফাইন্ড, বিগ ইন্ট, বুলিয়ান, স্ট্রিং, নাম্বার, ঠিক আছে। এই জিনিসপত্রগুলো জাভাস্ক্রিপ্টে থাকে, ওকে। প্রত্যেকটার কাজ ডিফারেন্ট। নন প্রিমিটিভ ডেটা টাইপ, আমরা অ্যারে শিখেছি, অ্যারে, অ্যারে কি শিখেছি আমরা? অ্যারে বলুন একটু দেখি, অ্যারে শিখেছি, শিখেছি। তো অ্যারের পাশাপাশি কিন্তু অবজেক্ট বলেও একটা জিনিস হয়, অ্যারে হয়, অবজেক্ট হয়, অ্যারে অফ অবজেক্ট হয়, ঠিক আছে। তারপরে অবজেক্টের মধ্যে আবার অ্যারে রাখতে পারে, অনেক রকম ভাবে আমাদের অ্যারে, তার সাথে অবজেক্ট ইউজ করা যায়। অবজেক্টটা আমাদের জানা দরকারই দরকার, খুবই ইম্পর্টেন্ট। তারপরে বলি নেক্সট কি আছে। তারপরে আছে অ্যারে মেথডস, অর্থাৎ অ্যারের কি কি মেথডস হয়? ফর ইচ, ফাইন্ড, রিডিউস, ম্যাপ, এই চারটে মেথড আমি দিই, কিন্তু অ্যারের কিন্তু আরো মেথডস আমরা জানবো, ঠিক আছে। অ্যারে মেথডস মানে অ্যারেকে ম্যানিপুলেট করা, অ্যারের উপরে ট্র্যাভার্সিং করা। আমরা ফর এলিমেন্ট গুলো, কিন্তু কিন্তু তার থেকে আরো ইজিলি জিনিসগুলোকে করা যায় ফর ইচ মেথড দিয়ে। এগুলোকে কেন শিখিনি স্যার? কারণ এখানে কল ব্যাক ফাংশন ইউজ করা হয়, সেই কারণে আমি ওটা দেখাইনি তখন। কল ব্যাক ফাংশন যদি আমরা এখনই দেখি তাহলে আমাদের মাথা গুলিয়ে যাবে, একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন কি করে ঢোকাচ্ছেন স্যার, ঠিক আছে। সেই কারণে কিন্তু এগুলো আমাদের এখানে রাখা হয়নি, এগুলো কিন্তু অ্যাডভান্সেই রাখা উচিত, ওকে। তারপরে এগিয়ে যাই। ডম ম্যানিপুলেশন অলরেডি জানি, কিন্তু ডম ম্যানিপুলেশন শুধু আমরা জানলেই হবে না, এখানে ডম ম্যানিপুলেশনে কিন্তু আরো অনেক রকম জিনিসপত্র থাকে, দেখি। তারপরে আছে ES6 প্লাস ফিচার, অর্থাৎ আমরা ES6 এর জাভাস্ক্রিপ্ট পড়লাম, এরপরে ES6 প্লাস আছে, যেটা হচ্ছে বলতে পারেন প্রো ভার্সন অফ ES6, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের আলটিমেট ভার্সন। সেখানে কি আছে? টেমপ্লেট, লিটারাল, ডিস্ট্রাকচারিং, খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট ডিস্ট্রাকচারিং। তারপরে আছে মডিউলস। মডিউলসটা কি? মডিউলস হচ্ছে বলতে পারেন যে ইম্পোর্ট এক্সপোর্ট ইউজ করা হয়, কিন্তু সেটা আমি এখনই বলছি না। বাট ডিস্ট্রাকচারিং এটা আপনারা মাথায় রাখুন, খুব খুব ইম্পর্টেন্ট, যদি সুযোগ হয় শিখে নেবেন, ওকে। তারপরে এগিয়ে যাচ্ছি, আর একটা প্রজেক্ট রয়েছে আমাদের, ফিগমা ফাইলটা দেখাতে পাচ্ছি না, মাই ব্যাড। কিন্তু এখানে কিন্তু প্রজেক্ট কিন্তু অনেক রকমের রয়েছে, ওয়েদার অ্যাপ, আপনারা এই সব ফিগমা ফাইলগুলো পাবেন, সেখান থেকে কিন্তু আপনারা নিজেরা বানাতে পারবেন, ঠিক আছে। প্রজেক্ট বেসড লার্নিং আমি বিশ্বাস করি, অর্থাৎ প্রজেক্ট বানিয়ে বানিয়ে আমরা শিখবো, তাহলে আমাদের মানে ক্লিয়ারিটিটা বেশি থাকবে মাথায়, ঠিক আছে। প্রজেক্ট বেসড লার্নিং কিন্তু কোডের জন্য সব থেকে বেশি দরকার, ঠিক আছে, সেটাই কিন্তু আমরা করব। চলুন, এপিআই প্লাস ফেচ, দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ আমরা নিজেদের জন্য অন্য এপিআই ইউজ করে আমাদের কাজ করব। এগুলো আমি এখনই এক্সপ্লেন করতে পারছি না, আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এগুলো কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সব জিনিসপত্রগুলো আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। তারপরে আছে নো ইওর টার্মিনাল, অর্থাৎ টার্মিনালে আমরা কি কি করতে পারি। টার্মিনাল বলতে কোনটাকে বোঝানো হয়? আপনাদের উইন্ডোজের ভেতরে সিএমডি এর নাম শুনেছি আমরা, সিএমডি অথবা কমান্ড প্রম্পট, টার্মিনালের নাম শুনেছি? সিএমডি অথবা কমান্ড প্রম্পট, উইন্ডোজ পাওয়ার শেল, এগুলোর নাম শুনেছি কি আমরা?
লিখুন দেখি কে কে নাম শুনেছেন। সিএমডি, সিএমডি বলে না, সিএমডি তে গিয়ে এই টাইপ কর ওই টাইপ কর, শুনেছি। সেরকমই কিন্তু সিএমডি হয় আমার ম্যাকের জন্য টার্মিনালটা যেটা, অর্থাৎ ম্যাকের টার্মিনাল এরকম হয়, এটা আমি কনফিগার করে রেখেছি আলাদা করে। কিন্তু আপনাদের কম্পিউটারে কিন্তু টার্মিনাল আছে যেটাকে বলা হয় সিএমডি অথবা কমান্ড প্রম্পট। এখানে গিয়ে আপনারা বিভিন্ন রকমের কমান্ড চালাতে পারবেন। এটাকে বলা হয় সিএলআই অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস, ঠিক আছে। কমান্ড লাইন ইন্টারফেস আর সিএলআই বলে একটা জিনিস হয়। অর্থাৎ কম্পিউটার কিন্তু আগে এরকম ছিল না, মানে আগে সব জিনিসপত্রগুলো কমান্ড দিয়ে করা হতো, যেখানে আমরা জাস্ট একটা কমান্ড লিখতাম, সেখানে আমাদের কমান্ডটা এক্সিকিউট হয়ে একটা আমাদের আউটপুট আসতো, ঠিক আছে। এখন আমরা কোনটা ইউজ করি, এখন ইউজ করি আমরা জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা আমরা এখন দেখছি এটা হচ্ছে জিইউআই অর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমরা সিএলআই টা শিখবো কেন, সোহাগ বাবু বলেছেন দেখুন, নোডের প্যাকেজ ম্যানেজার দিয়ে কাজ হয় এনপিএম, একদম। আপনি বান ইউজ করুন, ইয়ার্ন ইউজ করুন, পিএনপিএম ইউজ করুন, যা খুশি ইউজ করুন, ডিনো ইউজ করতে পারেন আপনার খুশি, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে সিএলআই টা শেখা কেন দরকার, সিএলআই দিয়ে কিন্তু আমরা আমাদের প্যাকেজ গুলোকে ইনস্টল করবো, এটা আমি এখনই বলছি না, কিন্তু সিএলআই অর কমান্ড লাইন ইন্টারফেস কিন্তু খুবই দরকার। গিট এন্ড গিটহাবের জন্য কিন্তু সিএলআই দরকারই দরকার, ঠিক আছে। এমনি এখন ভিজুয়াল স্টুডিও কোডে নরমালি হয়ে যায়, কিন্তু সিএলআই দিয়ে কিন্তু বেশিরভাগ কাজ করা হতো। চলুন তাহলে এগিয়ে যাই। তারপরে ফ্রন্ট এন্ড আসছে, ফ্রন্ট এন্ড আমরা কিন্তু ফ্রন্ট এন্ডে এখনো ঢুকিনি। ফ্রন্ট এন্ডে আমরা জাভাস্ক্রিপ্ট শিখেছিলাম, এবার আমরা কি শিখবো, রিঅ্যাক্ট জেএস। কি শিখবো, রিঅ্যাক্ট জেএস। কি সেটা গায়ে মাখতে হয় না খেতে হয়। রিঅ্যাক্ট জেএস হচ্ছে একটা লাইব্রেরি, একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। এখন সেটা টাইপস্ক্রিপ্ট সাপোর্ট হয়ে গেছে, বাট জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট গুলোকে খুব কম টাইমে ডেভেলপ করতে পারি। কি এখন ধরুন একটা এইচটিএমএল এর ওয়েবসাইট, যেটা বানাতে আপনার 1,500 লাইনের কোড লেগেছে, সেটাকে আপনি খুব কম টাইমে মিনিমাম 500 থেকে 600 লাইনেই আপনি কমপ্লিট করতে পারবেন। কারণ রিঅ্যাক্টের ভেতরে একটা জিনিস ইউজ করা হয় যেটাকে বলা হয় কম্পোনেন্টস। কম্পোনেন্টস কিন্তু রি-রেন্ডারিং এ ইউজ করা হয়, সেই জিনিসগুলো কিন্তু আপনারা শিখবেন। অর্থাৎ একটা ওয়েবসাইটকে ডেভেলপ করা যে কতটা পিসফুল হয়ে যাবে সেটা আপনারা এখান থেকে দেখবেন। এইচটিএমএল কিন্তু যেটা আমরা শিখেছি সেটা কিন্তু কিছুই না, রিঅ্যাক্টের মধ্যে কিন্তু ডেভেলপমেন্টের জিনিসপত্র কিন্তু অনেক রকমের আছে। কে বানিয়েছে রিঅ্যাক্ট, ফেসবুকের দ্বারা বানানো, ফেসবুক বানিয়েছিল রিঅ্যাক্ট, সেটাই কিন্তু আমরা ইউজ করব। তারপরে কি আছে, রিঅ্যাক্ট অ্যাডভান্সড, রিঅ্যাক্ট রাউটার, ভার্চুয়াল ডম, ইউজ ইফেক্ট, কনটেক্সট এপিআই, সব জিনিসপত্র আছে। তারপরে এখানে একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে জাস্ট স্ট্যান্ড অথবা রিডাক্স, সেটাও কিন্তু এর মধ্যে রাখা হবে, মানে গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট। শেষ কিছুই হয়নি, এখন অনেক কিছু আছে। ইন্টিগ্রেশন উইথ ব্যাকএন্ড, ফেচ এপিআই, অ্যাক্সিওস, ডিসপ্লেইং এপিআই ডেটা, এগুলো কিন্তু সব এর মধ্যে রয়েছে। নেক্সট, টেলউইন্ড সিএসএস আবার ইউজ করব। ফার্স্টে টেলউইন্ড সিএসএস আমরা কিসের সাথে ইউজ করব, কিসের সাথে ইউজ করব, এইচটিএমএল এর সাথে। তারপরে আমরা টেলউইন্ডে কিসে যোগবো, রিঅ্যাক্টের সাথে। সৌগবাবু বলছেন সিআইসিডি পাইপলাইন, স্যার ওটা এখন শেখালে আপনারা অনেকে এখানে আছে যেটা ওরা বুঝতেই পারবেন, আগে ডেভেলপমেন্ট করে নিক তারপরে সিআইসিডি লাস্টে, ডেভঅপস সিআইসিডি তো পরে আসছে, ঠিক আছে। ফার্স্টে বলছি আমরা রিঅ্যাক্ট সরি টেলউইন্ড কিসের সাথে ইউজ করেছিলাম, আমরা কিন্তু ইউজ করেছিলাম আমাদের এইচটিএমএল এর সাথে। এবার টেলউইন্ডকে কিভাবে রিঅ্যাক্ট জেএস এর সাথে ইউজ করতে হয় সেগুলো কিন্তু আমরা দেখবো, ঠিক আছে। এগিয়ে যাই। তারপরে আমাদের কিন্তু আরেকটা প্রজেক্ট রয়েছে, ঠিক আছে। প্রজেক্ট কিন্তু কুইকলি এর মধ্যে আরো থাকবে, জাস্ট এগুলো দিয়ে রেখেছে, এগুলো কিন্তু মেজর প্রজেক্ট, অর্থাৎ এগুলোকে আপনাদের বানাতে হবে, ঠিক আছে। কিন্তু ছোট ছোট প্রজেক্ট দিয়ে কিন্তু লার্নিংটা আমরা করতে থাকবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রজেক্ট বেসড লার্নিং যাকে বলে, ঠিক আছে। কাস্টম লাইব্রেরি, ইউআই লাইব্রেরি যেটাকে বলা হয়, অর্থাৎ কাস্টম ইউআই লাইব্রেরি। ফেসবুক কমিউনিটিতে কে কে আছেন এখানে একটু দেখি, কে কে ফেসবুক কমিউনিটিতে আছেন। মেইনলি টেলউইন্ডটা রিঅ্যাক্টের সাথে ভালো অ্যাডজাস্টেবল, নেক্সটের সাথে বেশি অ্যাডজাস্টেবল স্যার, কিন্তু রিঅ্যাক্টের সাথে ইউজ করা অবশ্যই দরকার। বলুন এখানে কমিউনিটিতে কে কে আছেন শুনি একটু। ওকে, কমিউনিটিতে যারা যারা আছেন ওখানে কিন্তু আমাদের অনেক পেইডের স্টুডেন্ট, অর্থাৎ যারা অলরেডি ক্লাস করছে, তারা কিন্তু একটা জিনিস ইউজ করেছে, সেটাকে বলা হয় আসার্টেনিটি ইউআই। কি ইউজ করেছে, আসার্টেনিটি ইউআই। সেটা কি হয়, হাতে মাখতে হয় না গায়ে মাখতে হয়। আসার্টেনিটি ইউআই হচ্ছে একটা ইউআই এর লাইব্রেরি, যেটা দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ যেটা বুটস্ট্র্যাপে আপনারা জাস্ট একটা স্ট্যাটিক ওয়েবসাইট দেখছিলেন, এটাকে এবার আপনারা অ্যানিমেটেড বানাতে পারবেন, অর্থাৎ অ্যানিমেশন থাকবে তার মধ্যে, যেগুলো আপনারা দেখে বুঝতে পারবেন না যে এগুলো বানানো হয় কিভাবে, এত খতরনাক লেভেলের অ্যানিমেশন থাকে, ঠিক আছে। সেরকমই একটা ইউআই এর লাইব্রেরি হচ্ছে আসার্টেনিটি ইউআই, সেটাই কিন্তু আমাদের এই প্রজেক্টের মধ্যেও আছে, জাস্ট আমাদের শিখলে হবে না, ইউজও করতে হবে, ঠিক আছে। আসার্টেনিটি ইউআই আমরা শিখবো। তারপরে আরো ইউআই এর লাইব্রেরি আছে, কিন্তু সেটা এখানে দেখানো হয়নি, সেটা হচ্ছে শ্যাড সিএন ইউআই, সেটাও কিন্তু খুবই অ্যাডভান্স। শ্যাড সিএন যেটা কিন্তু অ্যাসার্টেনিটিতে ইউজ করা হয়,
সেটারও একটা প্রজেক্ট আছে, ব্লগ অ্যাপ্লিকেশন ফুল স্ট্যাক। ঠিক আছে, এটা আমাদের স্টুডেন্টরা অলরেডি বানাচ্ছে, তো এটা কিন্তু আপনাদের সেখানে দেখানো হবে। চলুন এগিয়ে যাই। তারপরে আছে ব্যাক এন্ড, নোড জেএস প্লাস এক্সপ্রেস জেএস। ব্যাক এন্ড অর্থাৎ ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড থাকবে একটা, ব্যাক এন্ড থাকবে একটা, সেটা কিন্তু এখানে দেখানো হবে, নোড তার সাথে এক্সপ্রেস। ওকে, তারপরে কি আছে নোডের বেসিক্স, তার সাথে অ্যাডভান্সও থাকবে অবশ্যই। এখানে নোড কি কেন ইউজ করা হয় সেই জিনিসগুলো আছে। তারপরে আছে আমাদের সেটিং আপ নোড জেএস, অর্থাৎ ছোট্ট একটা সার্ভার আমরা বানাবো খুব কুইকলি, কি করে বানাবো সেটা আমরা দেখবো। ঠিক আছে, তারপরে মডিউলস ইন নোড জেএস, এগুলো কিন্তু আমরা দেখবো, এফএস, এইচটিটিপি, পাথ, এইসব জিনিসপত্রগুলো কিন্তু ওখানে আছে। ঠিক আছে, তারপরে থার্ড পার্টি মডিউলস অথবা প্যাকেজেস ইনস্টলড ভায়া এনপিএম, অর্থাৎ নোড প্যাকেজ ম্যানেজার। সোহাগ বাবু যেমন বললেন উনি এনপিএম ইউজ করেন, উনি প্যাকেজ ম্যানেজারটা ইউজ করেছেন, সেই কারণে উনি জানেন কতটা পাওয়ারফুল। অর্থাৎ আপনারা অন্য একজনের প্যাকেজ নিজের কম্পিউটারে কিভাবে ইউজ করবেন, নোড প্যাকেজ ম্যানেজার দিয়ে কিন্তু ওটা করা হয়। ওকে, চলুন দেখি নেক্সট আছে কি এনপিএম নোড প্যাকেজ ম্যানেজার, যেটা কথা বললাম। চলুন তাহলে এগিয়ে যাই। তারপরে আছে ফাইল সিস্টেম অর এফএস, অর্থাৎ আপনারা নোডের মাধ্যমে কি করে একটা ফাইল রিড করতে পারবেন, রাইট করতে পারবেন, সব জিনিসগুলো কিন্তু ওখানে দেখানো হবে। ফাইল সিস্টেম এফএস, নোডের একটা প্যাকেজ, এটা বিল্ট ইন প্যাকেজ। নোড জেএস কেন এত পাওয়ারফুল সেটা আপনারা ওখানে গিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখি পাথ। পাথ মডিউল, অর্থাৎ এটা ইউজ করা হয় কেন, আমাদের ডিরেক্টরির পাথ বের করার জন্য। এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস, খুবই অ্যাডভান্স একটা জিনিস, খুবই ভালোভাবে এটাকে ইউজ করা জানতে হয়। খুবই কাজে লাগবে এটা পরবর্তীতে আপনাদের, যখন আপনারা একটু অ্যাডভান্স লেভেলে জিনিসপত্র করা শুরু করবেন। ঠিক আছে, পাথ। তারপরে কি আছে নোড জেএস এর একটা খুব সিম্পল একটা এইচটিটিপি মডিউল দিয়ে আমরা একটা সার্ভার বানাবো, অর্থাৎ যেটা আপনারা ইউজ করতে পারবেন, সার্ভার, ছোট্ট একটা সার্ভার। ঠিক আছে, তারপরে কি দেখি এক্সপ্রেস জেএস। এক্সপ্রেস জেএস কি, এটা একটা ফ্রেমওয়ার্ক। কি এটা, লিখুন লিখুন দেখি এটা কি। এটা একটা ফ্রেমওয়ার্ক। কি কাজ করে, আমাদের নোড দিয়ে যে সার্ভারটা বানাবো সেটাকে ইজিলি এক্সপ্রেস দিয়ে কি করে বানাতে হয় সেটা আমরা দেখবো ওখানে। ঠিক আছে, আমরা শিখবো মার্জ স্ট্যাক, মঙ্গোডিবি, এক্সপ্রেস জেএস, নোড জেএস, সরি রিঅ্যাক্ট জেএস আর নোড জেএস। তো এক্সপ্রেস জেএস কিন্তু ওই মার্জ স্ট্যাকের একটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটাও আমাদের এখানে রয়েছে। তারপরে কি আছে সার্ভার কি করে বানাতে হয়, অর্থাৎ সার্ভার কি করে বানাবো নোড জেএস এর ভিতরে, সেটাও আমার এখানে দেখানো হয়েছে। তারপরে কি আছে মিডলওয়্যার এরর হ্যান্ডলিং, খুব খুব ইম্পর্টেন্ট। মিডলওয়্যার অর এরর হ্যান্ডলিং কেন এত ইম্পর্টেন্ট আপনারা সেখানে গেলে বুঝতে পারবেন। ঠিক আছে, সেটা আমি এখানে ডিসকাস করছি না, কারণ এখানে অনেক মাথার উপর দিয়ে যাবে, সেই কারণে আমি বলছি না। তারপরে মিডলওয়্যারের সাথে থাকবে কি অথরাইজেশন এন্ড অথেন্টিকেশন, লগ ইন পেজ, লগ আউট পেজ কিভাবে তৈরি করা হয়, তার পিছনে কি কি লজিক থাকে সেগুলো এখানে দেখবো। ওকে, তারপরে কি আছে দেখি বিল্ট ইন মিডলওয়্যার, জেসন পার্সিং, স্ট্যাটিক ফাইল সার্ভিং, অর্থাৎ ইএস, সরি ওটাকে বলা হয় আমার কি বলে ওটাকে জানো, ইজেএস, সরি ওটাকে বলা হয় ইজেএস। ঠিক আছে, স্ট্যাটিক ফাইল ইজেএস কিন্তু আমরা ওখানে একটুখানি দেখবো। ইজেএস বলে একটা প্যাকেজ হয় যেটা কিন্তু ইউজ করে আমরা সার্ভার সাইড রেন্ডারিং করতে পারি, সেটা কিন্তু আমরা ওখানে দেখবো। সেটা আমি ওখানে লিখতে ভুলে গেছিলাম, বাট এটা কিন্তু এখানে রয়েছে। ইজেএস অর্থাৎ স্ট্যাটিক ফাইল সার্ভিং, অর্থাৎ সার্ভার সাইড রেন্ডারিং কিভাবে হয় সেটা আপনারা ওখানে দেখতে পারবেন। ওকে, তারপরে আছে এরর হ্যান্ডলিং মিডলওয়্যার, এটা তো দেখালাম। তারপরে কি আছে দেখি ডেটাবেস, মঙ্গোডিবি, খুব ইম্পর্টেন্ট। ডেটাবেস শেখা খুবই দরকার, কারণ আমাদের শুধুমাত্র ওয়েবসাইট বানালে হবে না, তার ডেটাগুলোকে কোথাও সেভ করতে হবে, সেগুলো কিন্তু এখানে দেখানো হবে। ওকে, তারপরে কি আছে মঙ্গোডিবি বেসিক্স টু অ্যাডভান্স, সব জিনিসপত্র এখানে আছে। তারপরে কি আছে মঙ্গুজ, এটাও কিন্তু একটা প্যাকেজ। কি আছে, এটা একটা প্যাকেজ যেটা মঙ্গোডিবির সাথে ইউজ করা হয় মঙ্গোডিবির কানেকশনটাকে রোবাস্ট বানানোর জন্য। ঠিক আছে, খুব ইজিলি ইউজ করা যায়, সেটা কিন্তু আমরা ওখানে দেখবো। তারপরে কি আছে ভার্সন কন্ট্রোল সিস্টেম, গিট এন্ড গিটহাবের নাম কে কে শুনেছেন এখানে একটু বলুন দেখি। গিট এন্ড গিট, আমার মুখেই শুনেছেন হয়তো, অথবা অন্য একজন কেউ বলেছেন হয়তো। গিট এন্ড গিটহাব কে কে শুনেছেন এখানে, গিট এন্ড গিটহাবের নাম কে কে এখানে শুনেছেন? ব্যাস দুজন, ব্যাস দুজন শুনেছেন। ওকে, গিট এন্ড গিটহাব এটাও কিন্তু আমাদের ওখানে রয়েছে। ঠিক আছে, সোহাগ বাবু নিজের গিটহাবের প্রোফাইলটা দিয়ে দিয়েছেন, এখান থেকে তার প্রোফাইলটা একবার ভিজিট করুন, কি লেখা আছে আমি একটু দেখে নিই। সোহাগ বাবু এখানে অনেক কিছুই খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছেন, এখানে খুবই সুন্দর, দেখে নিতে পারেন এখান থেকে তার প্রোফাইলটা। তারপরে আমরা এই জিনিসগুলো কিন্তু দেখবো, অর্থাৎ উনি কিভাবে এত প্রো হলেন, কি করে গিট এন্ড গিটহাব ইউজ করা হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা ওখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, চলুন তাহলে এগিয়ে যাই। আপনাদেরও গিট এন্ড গিটহাব প্রোফাইল আপনার থাকবে, গিটহাব প্রোফাইল থাকবে, গিট কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, গিট বেসিক্স সবকিছু আছে, গিটহাব বেসিক্স সেটাও আছে।
তারপরে গিট ওয়ার্কফ্লো উইথ প্রজেক্টস, মানে গিটের মধ্যে কি করে আমরা প্রজেক্ট গুলোকে মনিটর করবো সেই জিনিসগুলো কিন্তু আমরা ওখানে দেখবো। এখন সব কথা মাথার উপরে যাবে, যেমন আমরা নতুন একটা সাবজেক্ট শিখি সেরকম। তারপরে আছে ফুল স্ট্যাক ইন্টিগ্রেশন, অর্থাৎ কি করে একটা ফুল স্ট্যাকের ইন্টিগ্রেশন করা হয় ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের সাথে, সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তারপরে কি আছে অথেন্টিকেশন দেখিয়েছি অলরেডি। তারপরে কি আছে ডেপ্লয়মেন্ট, অর্থাৎ আপনারা কি করে একটা নিজের প্রজেক্টটাকে কিভাবে ডেপ্লয় করবেন কোন একটা পেজের, সরি কোন একটা হোস্টিং সার্ভিসের উপরে। আমরা ইউজ করেছি কোনটা, বাংলা সার্ভার অলরেডি আমরা ইউজ করেছি। সেরকম নেটলিফাই, গিটহাব পেজেস, এরকম কিন্তু অনেক রকমের ডেপ্লয়মেন্ট সার্ভিস হয়, ভার্সেল, এগুলোতে কিন্তু আমরা খুব ইজিলি আমাদের আমাদের প্রজেক্টটাকে ডেপ্লয় করতে পারি। ঠিক আছে, সেটা আমরা এখানে গিয়ে দেখবো। তারপরে আছে এখানে এত কিছু করার পরে আপনাদের কিন্তু কিছু ইউআই কিট দেওয়া হবে, অর্থাৎ যেগুলো আপনারা প্রিমিয়াম ইউআই কিট বলতে কি বোঝানো হয়, যেগুলো কিন্তু প্রিমিয়াম অর্থাৎ কিনতে হয়, যেগুলোকে দাম লেখা আছে দেখে নিতে পারেন। 3টে টু ডু লিস্টের ইউআই কিট দেওয়া হবে। টু ডু ইস্টের কথা বললাম, যে টু ডু ইস্ট যেটা আপনাদের রয়েছে, টু ডু ইস্টের মতো ওরকম ইউআই কিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা যদি কোনো ক্লায়েন্টের করতে চান, ইউআই নিয়ে যেন আপনাদের কোনো চিন্তা না করতে হয়। টু ডু ইস্ট প্রাইস কত, $17। ঠিক আছে, 3টে পার্সোনাল ব্লগিং প্ল্যাটফর্ম, কটা কটা ইউআই দেওয়া হবে দেখুন, 5টা, $35। ঠিক আছে, দাম, এটা কিন্তু দাম লেখা আছে। ওকে, নেক্সট ওয়েদার ড্যাশবোর্ড, অর্থাৎ ওয়েদার অ্যাপ্লিকেশনে সুন্দর সুন্দর ইউআই, এরকম ইউআই, ঠিক আছে, 5টা দেওয়া হবে, $25। ঠিক আছে, তারপরে কুইজ অ্যাপ্লিকেশন যদি কেউ বানাতে চান, সেটাও কিন্তু 7টা ইউআই দেওয়া হবে, $42। এরকম কতগুলো আছে আপনাদের দেখাবো, কতগুলো ইউআই কিট দেওয়া হবে দেখি একটুখানি, শেষ হবে না, দেখি একটুখানি কোথায় 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 কোথায়, এইখানে আমি আছি, কোথায় একটু দেখে নিই, এক সেকেন্ড। কোথায় আমি, কোথায়, জব পোর্টাল, অনলাইন সিস্টেম, কাস্টমাইজেবল ড্যাশবোর্ড, এত রকমের কিন্তু ইউআই কিট দেওয়া হবে, একটু দেখে নিন এখানে। ঠিক আছে, এতগুলো এখন ডিসকাস করতে বসলে আমার টাইম শেষ হয়ে যাবে। এত রকমের ইউআই কিট কিন্তু রয়েছে, একটু দেখুন কত রকম আছে। যত রকমের অ্যাপ্লিকেশন হয় সব রকমের প্রায় ইউআই কিট এখানে দেওয়া হয়েছে, এখানে সীমিত না, আরো দেওয়া হবে। তারপরে আছে সোর্স কোড, অর্থাৎ আপনারা যদি কোড বানানো শিখে যান, সেটাকে আপনারা ইউজ করতে পারবেন খুব সহজে, যেন বারবার আপনাকে লিখতে না হয়, সেগুলোকে বলা হয় সোর্স কোড। ঠিক আছে, সোর্স কোড গুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। কত রকমের সোর্স কোড আছে দেখি একটুখানি, ই কমার্সের সোর্স কোড, কুইজ অ্যাপের সোর্স কোড, দেখুন এখানে ই কমার্সের সোর্স কোড দেওয়া হবে, এক্সপেন্স ট্র্যাকারের সোর্স কোড, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এলএমএস প্ল্যাটফর্মের সোর্স কোড পাবেন আপনারা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সোর্স কোড, ট্রাভেল বুকিং এর সোর্স কোড। ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা পাবেন। তার সাথে থাকছে ব্যাচমেট, অর্থাৎ আপনাদের সাহায্য করার জন্য এক্সট্রা আরো 3জনকে আমরা রেখেছি, যারা আপনাদের কোয়েরি গুলো সলভ করবে, অর্থাৎ আপনার যদি কোডে কোনো এরর আসে সেগুলো আপনাদের সলভ করবে। ঠিক আছে, প্রাইস টোটাল 9,000, 3,000 পার মান্থ, 3বার আপনাকে পেমেন্ট করতে হবে। 3বারে কিন্তু আপনার 9,000 টাকা পেমেন্ট হয়ে গেলেই আপনার ক্লাস শেষ হবে না, ক্লাস কিন্তু 6 মাস 7 মাসও চলতে পারে। ঠিক আছে, ভাববেন না যে 3 মাস পেমেন্ট শেষ আমার ক্লাস শেষ, একদমই না, মানে এটা চলতে থাকবে যতক্ষণ না আপনার কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, তারপরে অনির্বাণ স্যার আসবেন, অর্থাৎ অনির্বাণ স্যার আপনাদের, এটা কিন্তু নিউ ইয়ার বোনাস অফার, অর্থাৎ এটা কিন্তু কোনো ক্লাসে দেওয়া হয়নি, হবেও না। ঠিক আছে, তিনি আপনাদের শেখাবেন ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়। ফ্রিল্যান্সিং কার কার স্বপ্ন একটু শুনি, ফ্রিল্যান্সিং কার কার স্বপ্ন, ফ্রিল্যান্সিং কার কার স্বপ্ন একটুখানি শুনি একটুখানি। রিমি ম্যাম বলছেন স্যার কবে থেকে ক্লাস স্টার্ট হবে, জানুয়ারি ম্যাম। ফ্রিল্যান্সিং কার কার স্বপ্ন একটুখানি লিখুন দেখি চ্যাট বক্সে, ফ্রিল্যান্সিং কার কার স্বপ্ন, অর্থাৎ বাড়ি বসে কারোর তোয়াক্কা না করে আপনি নিজের মতো করে কাজ করবেন, নিজের মতো করে আর্ন করবেন, সেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। ঠিক আছে, সেটা শেখাবে কে, আমাদের বিশ্বাস কোম্পানির হেড, যিনি বিশ্বাস কোম্পানির বলতে পারেন যে তৈরি করেছেন বিশ্বাস কোম্পানি। ঠিক আছে, অনির্বাণ স্যার আপনাদের ফ্রিল্যান্সিং শেখাবেন, যে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়। উনি কিন্তু জোম্যাটো, উবার এইরকম কোম্পানিতে অলরেডি কাজ করে এসছেন। ঠিক আছে, উনি জানেন কিভাবে জিনিসগুলো চলে ব্যাকগ্রাউন্ডে, সেটা উনি আপনাদের শেখাবেন। কিভাবে শেখাবেন সেটা আপনারা আমার ক্লাসটা শেষ হলে তার কাছে যাবেন, তিনি আপনাদের জাস্ট শেখাবেন যে কিভাবে আপনার কোডটাকে ক্লায়েন্টের কাছে দিতে হবে, কি করে তাদের ক্লোজ করতে হবে, কি করে তাদের সাথে কথা বলতে হবে, সব জিনিসগুলো কিন্তু আপনি আপনি তার কাছে শিখতে পারবেন। এখানে অনির্বাণ স্যারের অনেকটা কৃতিত্ব আছে, যেখানে যা যা জিনিসপত্র দেওয়া আছে, যেমন অডিয়েন্স রিসার্চ, অর্গানিক মার্কেটিং, অর্গানিক লিড জেনারেশন, অর্গানিক সোশ্যাল মিডিয়া ফানেল, হাউ টু পিচ, অর্থাৎ আপনি তার ক্লায়েন্টকে কিভাবে বলবেন যে আপনার কি কি, মানে আপনি, কেউ যদি আপনাকে বলে যে এটা আমার চাই, তখন আপনি তাকে অ্যাপ্রোচ করবেন কিভাবে, এগুলো কিন্তু ওখানে দেওয়া হবে। মেনলি আমার ইচ্ছে জাভাস্ক্রিপ্টটা ভালোভাবে শিখতে, হ্যাকাথনে বা সামার ক্যাম্প কন্ট্রিবিউশন করতেই পারেন, সামার অফ কোডে কন্ট্রিবিউট করতে আছে, করুন, অসুবিধা নেই। ঠিক আছে, আপনি তো অলরেডি জানেন আপনার এইসব লাগবে,
ঠিক আছে, যেটা বলছি হাউ টু পিচ, অর্থাৎ আপনি কিভাবে একটা ক্লায়েন্টের কাছে আপনার রাখবেন, যে কিভাবে তাদের সাথে কথা বলতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আপনি অনির্বাণ স্যারের কাছ থেকে শিখতে পারবেন। ক্লোজিং, অর্থাৎ কিভাবে আপনি তার কাছ থেকে টাকাটা আদায় করতে পারবেন সহজ কথায়, অর্থাৎ বেসিক ডক্টর সেলিং বলে একটা প্ল্যাটফর্ম হয়, মানে সরি একটা মেথড হয় ক্লোজিং, ক্লায়েন্ট ক্লোজিং এর, এটাকে বলা হয় একটা মেথড। এটা আমি বোঝাতে পারবো না, কিন্তু অনির্বাণ স্যার কিন্তু এগুলো আপনাদের শেখাবেন সবকিছু। ঠিক আছে, তারপরে আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। যদি আপনার এখান থেকে কোনো বড় জায়গায় যাওয়ার অপরচুনিটি আসে, আপনারা সেখানে গিয়ে যেন প্রজেক্ট ম্যানেজমেন্টও শিখতে মানে করতে পারেন, সেটাও কিন্তু এখানে দেখানো হবে। ঠিক আছে, এত কিছু, এত জিনিসপত্র, প্রিমিয়াম ইউআই কিট কিন্তু আপনাকে কেউ দেবে না এই প্রাইসে। এত রকম ইউআই কিট কিন্তু আপনাকে কেউ প্রোভাইড করবে না, সেটা আপনারা পাবেন কি জাস্ট নিজেদের কোর্সে এনরোলমেন্ট করার পরে। আপনার কি আজকেই লাস্ট ক্লাস স্যার? না, আর একটা ক্লাস হয়তো হবে, জাভাস্ক্রিপ্টটা বানাবো ওখানে আমরা। ঠিক আছে, তো এখানে এবার আমাকে বলুন ইন্টারেস্টেড কে কে, কে কে এখানে কাজটা করতে চান, শিখতে চান, সেটা আমাকে একটুখানি নাম, তার সাথে ফোন নাম্বারটা একটুখানি দিয়ে দেবেন। কে কে এখানে কাজটা শিখতে ইচ্ছুক, নাম আর ফোন নাম্বারটা একটুখানি চ্যাট বক্সে আমাকে দিয়ে দিন। ঠিক আছে, নাম তার সাথে ফোন নাম্বারটা চ্যাট বক্সে কুইকলি একবার দিয়ে দেবেন, তাহলে আমি দেখে নিতে পারবো যে কে কে ইন্টারেস্টেড, তাহলে আমি দেখে নিতে পারি, মানে আমি তাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারবো। স্যার ইউআই কি এর সাথে কি ফ্রিতে দেওয়া হবে নাকি কিনতে হবে? না, ওগুলো আপনার কোর্সের মধ্যে 9,000 টাকার মধ্যে, ওটার জন্য এক্সট্রা পে করতে হবে না। ওগুলো তো জাস্ট দাম দেখিয়েছে, ওগুলো বাইরে থেকে কিনলে আপনার কত করে পড়বে সেটা দাম দেখানো ওখানে, আপনি চেক করে নিতে পারেন, ক্রস চেক করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পৃথা ম্যাম দিয়েছেন, নামটা তুলে নিই আমি, এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। কেক দিচ্ছেন, একটুখানি লিখে দেবেন আমাকে কুইকলি, তাদের নামগুলো আমি একটা ফটো তুলে নিই, আমার লিখতে একটু টাইম লেগে যাবে। যারা আগে দিয়ে দিয়েছেন তাদের দেওয়ার দরকার নেই, যারা এখন দিচ্ছেন, নতুন যারা দিচ্ছেন সে তারা দিন, যে যারা এখন নতুন করে এনরোলমেন্ট করতে চান তাদের নামটা একটু দেবেন প্লিজ। ওকে, 4 জন। নেক্সট এনিবডি? এই অফারটা কিন্তু আপনারা আর পাবেন না, এটা আমার গ্যারান্টি। অনির্বাণ স্যারও আগের দিনের ক্লাসে এসে বলে দিয়েছিলেন যে এক কিছু কিন্তু আর দেওয়া হবে না। ঠিক আছে, আগের যে পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল তাদের কাছে আপনি শুনে নিতে পারেন যে তারা এত কিছু পেয়েছে কিনা। তারা কিন্তু এত কিছু পায়নি, এটা কিন্তু নিউ ইয়ারের অফার আপনাদের। ঠিক আছে, সেটা আপনারা অ্যাভেল করুন। আমি বলবো যে এতে কোনো লস নেই, শিক্ষা কখনো বিফলে যায় না, কোনো না কোনো টাইমে আপনি পেয়েই যাবেন। স্যার এনরোলমেন্ট 3,000, জাস্ট 3,000, তারপরে 2 মাস আপনার ইনস্টলমেন্টে যেভাবে হবে সেইভাবেই। ঠিক আছে, এনরোলমেন্টের ফিস জাস্ট 3,000। বলুন কে কে আসবেন এবার, কে কে করতে, জাস্ট নাম আর ফোন নাম্বারটা লিখে দিন এখানে উপস্থিত আছেন। ওকে, রিমি ম্যাম আপনি একবার দিয়েছেন না? আপনি তো দিয়েছেন, আচ্ছা মধুমিতা পাল আর একজনের নাম দিয়েছেন উনি, ওকে নো ইস্যু। ওকে, আর কেউ বলতে পারেন? স্যার ইউআই ইউজ গুলো আপনি শিখিয়ে দেবেন তো? অবশ্যই, ফিগমা ফাইল তো ওগুলো, আপনি ওগুলো দেখে কপি করতে পারবেন, অর্থাৎ আপনি সেগুলো দেখে জাস্ট ক্লায়েন্টের মতো করে আপনি সেটা নিজের মতো করে মডিফাই করে নিজের মতো করে সেল করুন, কোনো অসুবিধা নেই। ওগুলো ফিগমা ফাইল, ওগুলো ইউজ করা বলতে জাস্ট ফিগমাতে যাবেন, কিভাবে ওটাকে ইউজ করা সেটা দেখে আপনি কোডে সেটাকে করতে পারেন, এটাই আপনার দেখতে হবে। ডেভেলপারের ওটাই কাজ হয়, আরো কাজ হয়, ওটাই শুধু না। আর কেউ, আর কেউ কি এনরোলমেন্ট করতে চান? তাহলে কিন্তু নাম আর ফোন নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিন, এখনো টাইম আছে। ওকে, 25 জন নেওয়া হবে, আগের থেকে বলছি 25 জন নেওয়া হবে। এখন হয়তো আপনাদের যখন কন্ট্যাক্ট করা হয়নি, হয়তো তাদের সাথে কথা বলা হচ্ছে যারা যারা এনরোলমেন্ট করেছে অলরেডি। তো বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব নামটা দিয়ে দিন, নাহলে কিন্তু এই জিনিসটা আপনারা পরবর্তীতে নাও পেতে পারেন। ঠিক আছে, এবার আসছি আমি কোয়েরিতে। কার কার কোয়েরি আছে এবার হ্যান্ড রেজ করুন, কার কার কোয়েশ্চেন আছে প্লিজ একবার হ্যান্ড রেজ করুন, তাদের কোয়েশ্চেনটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, দেবাশিস বাবু আর একজনের নাম দিয়ে দিয়েছেন, আমি একবার নিয়ে নিই নামটা। ওকে, 2 জন গার্গিয়াম দিয়েছেন, দেবাশিস বাবু আচ্ছা দেবাশিস বাবু দিয়েছেন চিরঞ্জিত রয়ের নাম্বার। ওকে, এনিবডি এলস কোয়েরি কার কার আছে হ্যান্ড রেজ প্লিজ, হ্যান্ড রেজ করুন, তাদের কোয়েরিটা এবার শুনে নি। মাইক অন করছি, বলুন। প্রথমে আছেন মধুমিতা ম্যাম, একজনেরই কোয়েরি আছে, কি হয়েছে ম্যাম, প্রবলেমটা কি ম্যাম বলুন। আছেন মধুমিতা পাল ম্যাম, প্লিজ রেসপন্ড করুন। ওকে, ওনার কোয়েরি হয়তো নেই। কারোর কি কোয়েরি আছে থাকলে বলতে পারেন, শঙ্কর বাবু বলুন।
সরি, ভুল করে হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা বলুন, মধুমিতা ম্যাম আগে বলে নিন, শঙ্করবাবু একটু পরে বলুন। না না, ভুল করে ওটা দেওয়া ছিল আগে থেকে, তাই ওই জন্য। আচ্ছা আচ্ছা নো ইস্যু, শঙ্করবাবু তাহলে বলুন আপনি। বলছি স্যার, আজকে যে যে কোডটা করার কোডটা তো দিয়ে দেবেন তাই না স্যার? হ্যাঁ আমি দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। মোস্ট ওয়েলকাম স্যার। কেউ আছেন এখানে যিনি কোশ্চেন? সঞ্জয় বাবু, সঞ্জয় বাবু বলুন। স্যার কোস্ট অ্যাডভান্স স্যার। লিমিট নেই স্যার, 6 মাস হতে পারে, 7 মাস হতে পারে, কারণ এটা খুবই বড় একটা টপিক। শিখতে আপনার যতটা টাইম লাগবে ততদিন ধরেই শেখানো হবে। আমি অলরেডি একটা পেড ব্যাচ চালাচ্ছি, সেখানে 4 মাস ধরে কন্টিনিউ চলছে। সেটা 4 মাসের বেশি হয়েছে অবশ্যই। টোটাল ফিস কত কোর্সটা? টোটাল 9,000, মানে এনরোলমেন্ট করার জন্য 3,000, তারপরে 2 মাস আপনাকে 3 করে পে করলে আপনার হয়ে যাবে। ওকে স্যার। ঠিক আছে, যদি এনরোলমেন্ট করতে চান নাম্বারটা দিয়ে দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রবলেম বলতে পারেন? সুপ্রকাশ বাবু বলুন, কি হয়েছে স্যার? বলছি হচ্ছে আপনাকে হসা চেয়েছিলাম, পেন্সিল একটু দেবেন না আমাকে? একজন চেয়েছিল আর কি পেন্সিলটা। কোনটা স্যার, পিপিটিটা? হ্যাঁ পেপারিটা। স্যার পিপিটিটা তো দেওয়া পসিবল না, কারণ দেখুন ওটা শেয়ার করার আমাদের অ্যালাউ নেই। আপনি দেখে এখানে স্ক্রিনশট নিয়ে তাকে দেখাতে পারেন, কিন্তু শেয়ার স্যার আমি করতে পারবো না, সরি। যে এনরোলমেন্ট করেছে তাকে আমি দিতে পারবো, কিন্তু যে করেনি তাকে আমি প্রোভাইড করতে পারবো আমি না। এনরোল করেছি আর কি। হ্যাঁ আপনি করেছেন, খুব সুন্দর, কিন্তু সে যে নিয়ে কিছু করবে না সেটা তো আমার গ্যারান্টি নেই স্যার। আচ্ছা, মানে এখন দেখতে চাই কি করবে আর কি। ঠিক আছে, তাকে দরকার হলে আপনি ক্লাসে জয়েন করান, তাকে আমি দেখিয়ে দেবো এক টাইম। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। এনিবডি এলস, কারো কোনো প্রবলেম কোয়েরি থাকলে প্লিজ বলতে পারেন, কোনো বিষয়ে, শুধুমাত্র ক্লাসের জন্য না, যে কোনো বিষয়ে কোয়েরি থাকলে আমাকে বলতে পারেন। ঠিক আছে, কোয়েরি নেই। সঞ্জয় বাবু বলছেন, বলুন স্যার। স্যার আগের অনেকগুলো ক্লাস করা হয়নি, ওটা যদি একটু রিক্যাপ করেন। আগের স্যার অনেকগুলো ক্লাস বলতে মানে প্রথম দিকে ফ্রি ক্লাস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম দিকের ফ্রি ক্লাস স্যার, এখন দেখুন আমাদের অ্যাডভান্স ক্লাস অলরেডি অফারটা দেওয়া হয়ে গেছে। এবার আপনি যদি ক্লাস করতে চান সেখানে এসে করতে পারেন, সেখানে বেসিক প্লাস ইন্টারমিডিয়েট প্লাস সবকিছুই থাকবে। আপনি যেটা ফ্রিতে করেছেন সেটাও সেখানে রয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আপনার সেটা ডিসিশন আপনি নেবেন, সেটা আপনার ব্যাপার। এবার দেখুন আপনার কি ডিসিশন, সেটা আপনি আমাকে জানাতে পারেন পরে। ঠিক আছে। ওকে, বলুন সাবেরা ম্যাম। স্যার আমার তো 2 দিন হয়ে গেল পে করা, তাহলে আমি কখন জানতে পারবো যে আমার সিলেক্টেড হয়েছি এখানে ক্লাস আপনি করার সিলেক্টেড জন্য? হয়ে গেছেন, যদি না হতেন আপনাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হতো। আচ্ছা, বলতে পারলাম? ওটাই বলছি। আপনি সিলেক্টেড অলরেডি হয়ে হ্যাঁ। গেছেন, সেই কারণে আপনাকে কেউ টাকা ফেরত দেয়নি বা কন্ট্যাক্ট করেনি। যদি সিলেক্টেড না হতেন অবশ্যই টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হতো। আচ্ছা স্যার, ঠিক আছে। কারণ আগে এখানে আমরা অনেক রকমই ক্লাস করিয়েছি, অলরেডি চলছে ক্লাস, ভয় পাবেন না, আমরা টাকা নিয়ে কোথাও পালাবো না, এটা আমার গ্যারেন্টি। ওকে স্যার। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। স্যার আরেকটি কথা ছিল। বলুন বলুন, অবশ্যই বলুন। আচ্ছা, বলছিলাম আগের দিন যে একটা করাইছিল না ক্যালকুলেটর, যেখানে শুধু অ্যাড করা হচ্ছিল দুটো নাম্বারকে, হুম, ওটাতে আমি চাইছিলাম যে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবকিছু অ্যাড করবো, কিন্তু এটা হচ্ছিল না, জানি না কেন। জানি ওটার মানে জন্য ওই ফর্মটা। ওটার জন্য দেখুন ম্যাম, ওটার জন্য একটুখানি ইফ এলস ইউজ করতে হবে, কারণ কোন অপারেটর আপনি ইউজ করছেন সেটাকে আপনাকে দেখতে হবে, দেখে সেই হিসেবে আপনাকে অপারেশনটা করতে হবে। আর না হলে আপনি আলাদা আলাদা ইভেন্ট লিসেনার বানাতে পারেন। যখন আপনার অ্যাড বাটনে ক্লিক করবে তখন যোগ হবে, তখন কেউ সাবট্রাক্ট বাটনে ক্লিক করবে তখন বিয়োগ হবে, যখন কেউ মাল্টিপ্লিকেশনে ক্লিক করবে তখন আপনার মাল্টিপ্লিকেশন হবে। তো আপনি 4টে বাটন বানান, 4টেতে 4 রকম ইভেন্ট লিসেনার চালিয়ে দিন। আচ্ছা স্যার, আমি ওই বাটন আলাদা আলাদা বাটন মানে করছিলাম, কিন্তু ফর্ম যখন ট্যাগটা সিলেক্ট করছি তখন তো একবারই সিলেক্ট করা হচ্ছে না, তার জন্য হয়তো ঠিকঠাক হ্যাঁ, ওটা ওই জন্যই বললাম আপনি বাটনে আগে ইভেন্ট লিসেনার লাগান। ফর্মে তো একবারই সাবমিট হবে, ফর্ম একবারই সাবমিট করবে। এবার আপনার দেখতে হবে যে 4টে যখন বাটন আছে, 4 রকম বাটনে 4 রকম ইভেন্ট লিসেনার যাচ্ছে কিনা। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আচ্ছা স্যার, বলছি সেই যে এইচটিএমএল কোড গুলো, এগুলো কি বিভিন্ন মানে বিভিন্ন ওয়েবের উপরে কি ডিপেন্ড করে যে মানে আমাকে সাপোর্ট নিচ্ছে না, নেবে না? হ্যাঁ অবশ্যই, ওয়েবসাইট বা বলতে পারেন যেখানে ডিপ্লয় করা আছে ওয়েবসাইটটা, সেখানে কোনো ইস্যু আসতে পারে। আমরা যেমন আমার কিছু করছি অপেরা বা ক্রোমে ইউজ করছি, ক্রোমে হচ্ছে সবকিছু সাপোর্ট নিচ্ছে এইচটিএমএল গুলো, কিন্তু যখন স্যার উইন্ডোজ এক্সপ্লোর বা মাইক্রোসফট
ফায়ারফক্স ইউজ করতে যাচ্ছি, অনেক কিছু কোড সাপোর্ট নিচ্ছে না আর কি। হ্যাঁ, ওটা ব্রাউজার ভিত্তিক হয়, যেমন অ্যাপেলের সাফারি ব্রাউজারের নাম শুনেছেন, ওখানে কিন্তু অনেক প্রবলেম। ঠিক আছে, অ্যাপেলের সাফারি ওই কারণে কেউ ইউজ করে না, জাস্ট ডেভেলপমেন্টের জন্য বেস্ট আমি বলবো সেটা হচ্ছে হয় ফায়ারফক্স না হলে ক্রোম। হ্যাঁ, আমি ভাগ করেছি বা অপেরা ইউজ করি, অপেরা ফায়ারফক্স কোনো তিনটে ইউজ করি যখন যেটা হয়। কিন্তু সে মানে একটা সেন্টারে ক্লাস করাই আর কি আমি, তো সেখানে গিয়ে আমি এক্সপ্লোরে ইউজ করতে গিয়ে দেখলাম এক্সপ্লোর 3 ধাপ সাপোর্ট নিচ্ছে না। হ্যাঁ, ওটা এক্সপ্লোরার, মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, সে তো হ্যাঁ অনেক পুরনো স্যার। হ্যাঁ ইন্টারনেট এক্সপ্লোরার তো স্যার অসে 2015 সালে না কত সালে ব্যান হয়ে গেছে। একটা কম্পিউটার আছে আর কি, ওইটা মানে হ্যাঁ, ওটা ইউজ করুন না স্যার, ও করবেন না স্যার, ওটা আপডেট হয় না কোড, ওটা এইচটিএমএল এর লেটেস্ট ফিচার গুলো আপনি ওখানে পাবেন না, প্রবলেম আসবেই আসবে। অনেক 3 ধাপ করে নিচ্ছে না, মানে এই পাসওয়ার্ড বক্স এমনকি মানে ইমেল বক্স গুলো সাপোর্ট নিচ্ছে না। সাপোর্ট নেবে না তো, ওটা পরে এসছে ওটা। এমনি এমনি ইন্টারনেট এক্সপ্লোরার তো সে বন্ধ হয়ে গেছে বহুত কাল আগে, ওটাকে হ্যাঁ, একটা কম্পিউটার আছে দেখলাম, মানে বসেলাম আর কি ওখানে বসে দেখলাম কোনো সাপোর্টই নিচ্ছে না। হ্যাঁ, ওটা ও ইউজ করার দরকার নেই স্যার, ওটাকে বাদ দিয়ে দিতে পারেন। আচ্ছা স্যার, ঠিক আছে, মানে যে করতে পারছি না, মানে দেখলাম কোড হয়তো ভুলে যাবে, চুপ করলাম, কিন্তু দেখলাম কোডও ঠিক আছে কিন্তু নিচ্ছে না, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম জাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। বাবু বলুন কি হয়েছে? বলছি স্যার, ওই যে ব্রাউজে দেখার সময় নাল আসে কেন, যে কোডের কারণটা কি হতে পারে? নাল আছে কারণ আপনার ভেরিয়েবলটা ঠিকঠাক ভাবে গেট হয়নি, মানে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করেছেন না, হ্যাঁ হ্যাঁ ওটা হয়তো ঠিকঠাক ভাবে নামটা আপনার ঠিক নেই আইডির মধ্যে, ওটা আপনাকে চেক করতে হবে একবার। ও আচ্ছা, তো ওখানে যে মিস্টেকটা আছে ওটা ওখানে কোড দেখা যায় না ওই আপনার এর মধ্যে, ব্রাউজারের ওখানে আপনি যেভাবে দেখছিলেন? হ্যাঁ, অবশ্যই এলিমেন্টে যাবেন, কনসোলের পাশে দেখবেন এলিমেন্টস বলে লেখা থাকবে, ওখানে গিয়ে আইডিটা হ্যাঁ চেক হ্যাঁ, করবেন। এলিমেন্টটা দেখা আছে, দেখছি ওখানে কি দেখা যায় না? হ্যাঁ, ওখানেই দেখতে হবে। ওকে স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন নেই আশা করি, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের দিনের ক্লাসে, পরের দিনের ক্লাসই হয়তো শেষ ক্লাস হবে, তো সবার সাথে আবার দেখা হবে, একদিনই হয়তো আরেকটা ক্লাস পাবো আমরা। তো সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আবার দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। সো গুড নাইট এভরিবডি, সবাইকে শুভরাত্রি। আপনাকে গুড নাইট, ভালো গুড থাকবেন নাইট, স্যার। একদম আপনি ভালো থাকবেন স্যার, সবাই স্যার গুড বলছি নাইট। তুই ক্যামেরাটা কি অন করবেন? সেটা লাস্ট ক্লাসে সবাই করছিল তো মানে একবার যদি সবাই মিলে যদি করা যায় একদম লাস্ট মোমেন্টে, তাহলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, thank ওকে, মোস্ট ওয়েলকাম স্যার, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, কারণ পরে হয়তো না দেখা হতে পারে সবার সাথে, তো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, ভালো থাকবেন, পরের বছর যেন আপনাদের খুব শুভ হয়, সেরকম করে এগিয়ে যাবেন, ভালোভাবে কোড করুন, সবকিছু আপনাদের ভালো হোক জীবনে, সেটাই কামনা করি। চলুন তাহলে আবার বিদায়, পরের দিন দেখা হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার স্যার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আপনাকে ওকে সবাই একদম স্যার। চলুন তাহলে দেখা হচ্ছে।